প্লিজ, আর না, ব্যথা পাচ্ছি, আমার আর সহ্য হচ্ছে না, আমাকে অন্তত এখন ছেড়ে দিন প্লিজ, আমার আর সহ্য হচ্ছে না। আমি কান্না করে যাচ্ছি আর কথাগুলো বলতেছি, কিন্তু কে শুনে কার কথা? আর রুনি আমার কথা শুনবেনই বা কেন? কারণ হলো আমি যে তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আমি কখনো ভাবতে পারিনি যে টাকার জন্য নিজের শরীরটা বিলিয়ে দিতে হবে আমার। আমার খুব কষ্ট হচ্ছে। আমি অনেক জোরে জোরে কান্না করতে লাগলাম, যেটা ওনার কাছে একদম বিরক্ত লাগতে লাগলো। এই মেয়ে, এত জোরে জোরে চিল্লাও কিসের জন্য? যেভাবে চিল্লাইতেছো মনে হচ্ছে তুমি এইখানে আজকে প্রথম। প্লিজ এখন আমাকে ছেড়ে দিন, আমার আর সহ্য হচ্ছে না। কান্না জড়িত কণ্ঠে ওনাকে আকুতি মিনতি করতে লাগলাম। সত্যিই আমার আর সহ্য হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে আমার। চুপ থাক, তোকে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি এত সহজে ছেড়ে দেওয়ার জন্য? আমি যদি আমার তৃপ্তিটা আমি মেটাতে না পারি তাহলে তোকে টাকা দেব কিসের জন্য? ওনার কথা শুনে চুপ হয়ে গেলাম, আর কোনো কিছু বললাম না। সবকিছু মুখ বুঝে সহ্য করে নিতে লাগলাম। উনি তো ভুল কিছু বলেনি, যা বলেছে সব ঠিক বলেছে। কারণ আমি তার কাছে টাকা নেব আর উনি আমাকে এমনি এমনি টাকা দিবে নাকি? ওনার সাথে আমি কন্ট্যাক্ট করেছি। হায় রে দারিদ্রতা, তুই যে মানুষকে এভাবে নষ্ট করে দিতে পারিস, আজকে আমি তার জল জ্যান্ত একটা প্রমাণ। তারপর উনি আবার ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতে লাগলেন, আর আমার চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। আমি, আমার মা আর আমার একটা ভাই গ্রামে থাকতাম। অন্যের জমিতে বাসা করে থাকতাম, ছোট্ট একটা কুঠির, তাতে অনেক সুখে শান্তিতে বসবাস করতেছিলাম। কিন্তু হঠাৎ করে সেখানকার মাতব্বর জমি দখল করে নিলেন, আর আমাদেরকে প্রতিদিন নির্যাতন করতে লাগলো জমিটা ছেড়ে দেওয়ার জন্য। বাধ্য হয়ে জমিটা ছেড়ে দিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই বলে শহরে নাকি অনেক টাকা পয়সা, শহরে আসলেই নাকি টাকার অভাব হয় না। অনেক মুরব্বীরা বলে একটু কষ্ট করলেই নাকি টাকার অভাব হয় না শহরে। তাই আমরা চিন্তা করলাম আমরা তো খেটে খেতে পারবো, তাই কিছু টাকা ধার নিয়ে শহরের উদ্দেশ্যে চলে আসলাম। তারপর শহরে চলে আসলাম। শহরে আসলাম ঠিকই, কিন্তু এখানে তো আমরা কিচ্ছু চিনি না। কোনো রাস্তা, কোন রাস্তা কোন দিকে চলে গেছে কিছুই তো বুঝতেছি না। হঠাৎ করে রাস্তা পার হতেই আমি আর আমার মা রাস্তা পার হওয়ার পর পেছনে তাকিয়ে দেখি ভাইয়া এখনো রাস্তার মাঝে। ভাইয়াকে তাড়াতাড়ি আসতে বললাম। হঠাৎ করে একটা কার কোথা থেকে এসে ভাইয়াকে সজোরে আঘাত করলো। ভাইয়া ছিটকে গিয়ে রাস্তার মাঝে পড়লো। এটা দেখার পর মা সজোরে কান্না করতে করতে ভাইয়ার কাছে দৌড়ে গেল। আমি সেখানেই স্থির হয়ে বিষয়টা অনুভব করতে লাগলাম। আমাদের সাথে এখন কি হয়ে গেল? আমি তাৎক্ষণিকভাবে দৌড়ে ভাইয়ার কাছে গেলাম। একটা রিক্সাওয়ালাকে কান্না করতে করতে বললাম একটা হাসপাতালে নিয়ে যেতে। আমরা এখানকার কোনো কিছু চিনি না। রিক্সাওয়ালাটা অনেক ভালো ছিল, তিনি তাৎক্ষণিকভাবে আমাদেরকে নিকটস্থ একটা হাসপাতালে নিয়ে গেলেন এবং রিক্সাওয়ালাটা আমাদেরকে অনেক সাহায্য করলেন। আমার ভাইয়াকে ধরে হাসপাতালের ভেতরে নিয়ে গেলেন এবং একটা নার্সের সাহায্যে একটা কেবিনে নিয়ে গেল আমার ভাইকে, এবং ডাক্তারকে ডাক দিলেন উনি নিজে। আসলে গরিব মানুষ বলে গরিব মানুষের মর্ম না হলে উনি কেনই বা আমাদেরকে এতটা সাহায্য করবেন? কোনো বড় লোক হলে তো আমাদের দিকে ফিরেও তাকাবেন না। যদি বড় লোকরা ভালো হতো তাহলে যখন উনি আমার ভাইয়াকে গাড়ি চাপা দিলেন, তাহলে তো নিশ্চয়ই উনি গাড়িটা দাঁড় করিয়ে আমার ভাইয়াকে দেখে যেতে পারতেন অন্তত। ভাইয়াকে ডাক্তার দেখে শুনে বলল, পেশেন্টের অপারেশন করাতে হবে। অপারেশন করাতে তার 30,000 টাকা লাগবে। ডাক্তারের কথা শুনে আমার মা আমার মুখের দিকে তাকাচ্ছেন, আর আমি মায়ের মুখের দিকে তাকাচ্ছি। এত টাকা কই পাবো? যেখানে আমাদের কাছে 300 টাকা নেই, সেখানে 30,000 টাকা আসবে কোথা থেকে? কথাটা বলে ডাক্তার চলে গেলেন। আমরা তো এখানকার কোনো কিছুই চিনি না, তাহলে এত টাকা আমরা কই পাবো? আপনাদের এই রকম চিন্তিত দেখাচ্ছে কিসের জন্য? আপনারা এই শহরে আজকেই নতুন এসেছেন? কারণ আপনাদের তো দেখে মনে হচ্ছে না আপনারা এই শহরে থাকেন। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন, এই শহরে নতুন এসেছি। এসেই এত বড় বিপদে পড়বো ভাবতে পারিনি। এখন আমরা কি করব ভেবে পাচ্ছি না। তারপর রিক্সাওয়ালা আমাকে একটা কাজের সন্ধান দেয়, সেখানে আমি কাজ করতে লাগলাম। 2-1 দিন কাজ করছি, আর ভাইয়াকে কিছু ওষুধ তা দিয়ে কিনে দিয়েছি, আর ডাক্তারের অল্প কিছু বিল দিয়েছি। কিন্তু এইভাবে কাজ করলে তো আর ভাইয়ার অপারেশনের টাকা জমাতে পারবো না। 2-1 দিনে বেশ কয়েকজনের সাথে পরিচিত হয়ে গেলাম। সবার কাছে হাত পেতেছি, সবাই শুধু দূর দূর করে তাড়িয়ে দিয়েছে।
তারপর সেখানে একজন মহিলার সাথে পরিচয় হয়, আর সেই মহিলাই আমাকে এই কাজের পরামর্শ দেয়। আসলে মহিলাটা নাকি আগে থেকে এই ব্যবসা করে। আমি তাকে মুখের উপর না করে দেই। তারপর দিন ডাক্তার আমাকে বলল আগামী 3 দিনের মধ্যে অপারেশনের টাকা হসপিটালে জমা দিতে না পারলে আমার ভাইয়াকে নাকি আর হসপিটালে রাখবে না। এটা শোনার পর আমার সবকিছু যেন ঘুরতে লাগলো। কি হবে এখন, কি করব? তারপর আর কি করার, নিজেকে বিলীন করে দিলাম নিজের সবকিছু। আসলে যারা দরিদ্র বা একটু মধ্যবিত্ত পরিবারের মেয়ে তারাই হয়তো গল্পটা বুঝতে পারবে, আর যারা একটু ধনী বা ধনীর দুলালি তারা হয়তো গল্পটা বুঝতে পারবে না। এই যে মেয়ে, আর কান্না করতে হবে না। এই নাও, তোমার সবকিছু পরে রেডি হয়ে নাও। ওনার কথা শুনে চোখ খুলে তাকিয়ে দেখলাম উনি বিছানা থেকে নেমে সামনে সবকিছু পরে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি এতটাই চিন্তায় মগ্ন ছিলাম যে কখন উনি উঠে গেছে আমি নিজেই বুঝতে পারিনি। তাড়াহুড়ো করে সবকিছু পরে রেডি হয়ে দাঁড়িয়ে রইলাম। উনি পকেট থেকে 3টা বান্ডিল বের করে আমার হাতে ধরিয়ে দিলেন। ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর 5টা। তার মানে আর কিছুক্ষণ পরেই সকালের আলো ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। কিন্তু আজকে এই কালো রাত কখনো ভুলতে পারবো না আমি। কি হলো, এখানে এখনো দাঁড়িয়ে আছো কিসের জন্য? যাও এখন। আসলে আমি এখানকার কোনো রাস্তাঘাট চিনি না। আপনি আমাকে রাতে নিয়ে এসেছেন, আর আমি কোনো কিছু ভালো করে দেখতে পারিনি। ও, তাহলে এই ব্যাপার, বুঝতে পেরেছি। এখন আমাকে গিয়ে তোমাকে আগের জায়গায় নামিয়ে দিয়ে আসতে হবে, তাই তো? ওনার সাদামাটা ব্যবহারটা দেখে আমি অনেকটা অবাক হয়ে গেলাম। অনেক। কিভাবে এত ভালো ব্যবহার করতে পারে আমার সাথে, আমার মতো একটা নষ্ট মেয়ের সাথে? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম ওনাকে। তারপর উনি যেতে লাগলেন, আর আমি ওনার পেছনে পেছনে। উনি গিয়ে গাড়িতে বসলেন, ওনার পাশে আমাকে বসতে বললেন। আমি প্রথমে না বললাম। উনি আমাকে ধমক দিয়ে বসতে বললেন। বাধ্য হয়ে ওনার পাশেই বসলাম। নাও, এবার শুরু করো। ওনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝলাম না, তাই চুপচাপ বসে রইলাম। কি হলো, কিছু বলতে বলছি, এইভাবে চুপচাপ থাকতে বলিনি। আপনি অনেকটা আজব ব্যবহার করতেছেন এখন, কারণ আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি, আর আমি হঠাৎ করে আপনাকে কি বলবো? আচ্ছা, তোমাকে কিছু বলতে হবে না, আমি বলতেছি। আমি একটা বড়লোক বাপের নষ্ট ছেলে। শুনতে অবাক লাগতেছে, তাই না? কিন্তু এটাই সত্যি। আমি অনেক মেয়ের সাথে রাত কাটিয়েছি, অনেক কিছু করেছি। এমন কোনো খারাপ কাজ নেই যে আমি করিনি। আমার কথাগুলো শুনে আমার কাশি হচ্ছে। আমি এতটাই খারাপ। আচ্ছা, আপনি আমাকে এসব কথা বলছেন কিসের জন্য? আমি তো আপনার চেনা পরিচিত কেউ না। চেনা পরিচিত কেউ না, এটা সত্যি, কিন্তু তার থেকেও আপন কেউ হতে পারো। আমি আপনার কথা বুঝতে পারতেছি না, যা বলবেন ক্লিয়ারলি বলেন। উনি কথা না বলে শুধু একটা মুচকি হাসি দিয়ে সামনে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো। সামনে একটা ফার্মেসির চোখ পড়তেই আমি ওনাকে গাড়ি দাঁড় করাতে বললাম। উনি গাড়ি দাঁড় করিয়ে আমাকে প্রশ্ন করলেন, হঠাৎ করে আবার আপনার কি হলো যে? হঠাৎ করে উনি চুপ হয়ে গেলেন। উনি গাড়ি থেকে নেমে ফার্মেসির দিকে যেতে লাগলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কোনো কথা না বলে উনি হঠাৎ করে ফার্মেসিতে যাচ্ছেন কিসের জন্য? উনি ফার্মেসিতে কিছুক্ষণ অপেক্ষা করে আবার গাড়ির দিকে আসতে লাগলেন। গাড়িতে উঠে আমার দিকে একটা পেইন কিলার ধরলেন। আজব তো, উনি কিভাবে বুঝতে পারলেন যে এখন আমি এটাই কিনতে ফার্মেসিতে যাব? এইভাবে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি একটা হাতে নাও, আর আমি গাড়ি চালাতে শুরু করে দেই। আমি সবকিছু জানি, তোমাকে তো বললামই। তারপর উনি আমাকে হাসপাতালের সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন, আর যাওয়ার আগে বললেন যে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমাদের। আমি বুঝলাম না ওনার কথাগুলো। আমার মাথায় শুধু একটাই টেনশন, এখন টাকাগুলো হসপিটালে জমা দেব, আর আমার ভাইয়ের অপারেশন হবে, আর আমরা এই শহর থেকে চলে যাব। কিন্তু একটা ভয় হচ্ছে, মাকে কি জবাব দিব যদি জানতে চায় আজকে রাত কোথায় ছিলাম? এত ভয় পেলে চলবে না, নিজেকে একটু ঠিক রাখতে হবে, তাহলেই হবে। মায়ের কাছে ধরা পড়া যাবে না। আমি ভয়ে ভয়ে কেবিনে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করে দেখি মা ভাইয়ের মাথার কাছে বসে ভাইয়ার মাথায় বিলি কেটে দিচ্ছে। আমার মা আমাকে দেখতে পেয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দেখে বোঝা যাচ্ছে যে মা আমাকে জিজ্ঞেস করতে চাচ্ছে আমি রাতে কোথায় ছিলাম, কিন্তু মুখ ফুটে প্রশ্নটা করতেছে না। কি রে, আজকে এরকম দেখাচ্ছে কিসের জন্য?
আর সারা রাত কোথায় ছিলি? দেখো মা, এত প্রশ্ন ভালো লাগে না। টাকা এনেছি, এখন হসপিটাল ব্যাংকে জমা দিয়ে আসি। আমি তোর মা, আমার সাথে তুই এভাবে কখনো কথা বলিসনি। আজকে তুই হঠাৎ করে একথা বলতেছিস, নিশ্চয়ই কোনো ঘটনা ঘটিয়েছিস। আমার থেকে সত্যি কথাটা লুকানোর চেষ্টা করবি না। তার থেকে বড় কথা হলো, এক রাতে কি এমন কাজ করেছিস তার জন্য তোকে এতগুলো টাকা দিল মালিক? আগে ভাইয়ের অপারেশনের টাকাটা জমা দেই, ভাই সুস্থ হলে আস্তে আস্তে সবকিছু তোমাকে বলে দিব। তুমি তোমার মেয়েকে ভরসা করো তো, তাই না? আমি জানি তুমি আমাকে ভরসা করো, কিন্তু হঠাৎ করেই তাতে ফাটল ধরলে চলবে না। কথাটা বলে কোনো মতে মায়ের ওখান থেকে চলে আসলাম। এসে একটা রুটি খেয়ে ব্যথার ওষুধটা খেয়ে নিলাম। কিছুক্ষণ রেস্ট করার পর ডাক্তারের সাথে কথা বলে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলাম। কালকে রাতে আমার ভাইয়ের অপারেশন হবে। মায়ের সাথে দেখা করে আমরা যেখানে বর্তমানে থাকি সেই বাসাটায় গেলাম। দিনে কত টাকা দিলেও তোরে আমাকে কিছু দিবি না? ওনার কথা শুনে ওনার মুখের দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। উনি আমার কাছে কিসের টাকা চাচ্ছে? আপনি আমার কাছে কিসের টাকা চাচ্ছেন? আমি তো আপনার কাছে কোনো টাকা ধার নেইনি। আমি যে তোকে ঠিকানা দিলাম আর তুই আমাকে তার জন্য টাকা দিবি না? দেখুন, আমি জানতাম না যে আপনাকে টাকা দিতে হয়, আর আমি এর জন্য খুবই দুঃখিত, কারণ একটা টাকাও নেই। আমার ভাইয়ের পেছনে সব টাকা খরচ হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। কথাটা বলে ওখান থেকে চোখের পানি মুছে চলে আসলাম। এখন থেকে তো স্বাভাবিক আমার উপর যে কেউ আঙুল তুলতে পারবে এই বিষয় নিয়ে, তাই এসব কথা ধরে থাকলে হয়তো কিচ্ছু করা সম্ভব না। তার থেকে এসব কথা এড়িয়ে চলাই আমার জন্য হয়তো মঙ্গলজনক হবে। যদি আমি এসব কথা ধরতে যাই তাহলে হয়তো আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি জেনে শুনে এই পথে পা বাড়িয়েছি। বাসার ভেতরে প্রবেশ করে বাসার কিছু কাজ করে হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে অচেনা কণ্ঠ থেকে আমার নামটা শুনতে পেলাম। আমি অবাক, কারণ এখানে তো আমাকে কেউ চেনে না বা আমার নাম জানে না। তাহলে কে আমাকে ডাকতে পারে? তাই একটু বিষম খেয়ে পেছনে ঘুরে তাকালাম, তাকেই কাউকে দেখতে পেলাম না চেনা পরিচিত। তাই আবার উল্টো হয়ে হাঁটা শুরু করলাম হসপিটালের দিকে। আবার শুনতে পেলাম সেই অচেনা কণ্ঠটা আমার নাম ধরে ডাকতেছে। দাঁড়িয়ে গেলাম। এতক্ষণ থেকে যে গলা ফাটিয়ে চিল্লাচ্ছি, তোমার নামটা ধরে ডাকতেছি, শুনেও না শোনার ভান ধরে হেরে যাওয়ার কারণ কি? ঝাঁঝালো কণ্ঠে কথাটা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম। পরে ভালোভাবে তাকিয়ে দেখলাম রাতের সেই লোকটা। আমি তো তার নাম জানি না। আপনি যে এভাবে আমাকে ধমকাচ্ছেন, আমি কি আপনাকে চিনি বা আপনার কণ্ঠটা চিনি? না। আপনি হঠাৎ করে আমার নাম ধরে ডাকলেন, আর আমি কিভাবে জানবো যে এখানে শুধু এই নামটা আমারই, অন্য কারো না? হয়েছে, আর ফাপড়বাজি করতে হবে না। এখন কোথায় যাচ্ছেন, আর এই অবেলায় বাসা থেকে বের হওয়ার কারণ কি? আপনার মতো তো আর আমি বড়লোকের দুলালি না যে আমাকে বাসায় থাকতে হবে। এই সময় দারিদ্র্যের সম্মুখীন হওয়া একটা মানুষ আমি। আমাকে যে কোনো সময়ে বাসার বাইরে বের হতেই হয়, সেটা দিন বা রাত। কত চাপাবাজি তো ভালোই শিখছেন। এখন আমার প্রশ্নের উত্তর দেন, কোথায় যাওয়া হচ্ছে? এখন আমি হসপিটালে যাচ্ছি। হসপিটালে যাচ্ছেন মানে? হসপিটালে কি আপনার? যদি অন্য কোনো দিন দেখা হয় তাহলে বলবো, আজকে আমার সময় নেই, এখন আমাকে যেতে হবে। আমার তো কোনো সমস্যা নেই, আমি আপনার সাথে যাচ্ছি আর আপনার গল্প শুনতেছি। বলেন, আপনি বলতে থাকেন, আমি শুনতেছি। আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনি কেন আমার সাথে যাবেন, তাও আবার হসপিটালে? আমার যখন যা ইচ্ছে হয় আমি তাই করি, আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা আছে? হ্যাঁ, আমার অনেক সমস্যা আছে। আপনাকে আমার সাথে যাওয়া যাবে না। আমি এখন একাই যাব, আর আপনি আপনার বাসায় যান। তাহলে তো আর কোনো কথাই চলবে না। এখন আমি আপনার সাথে যাচ্ছি, এটাই ফাইনাল। আমি যেটা একবার বলি সেটা করে তারপর সেখান থেকে চলে যাই। তো এখন আমাকে আপনার সাথে নিতেই হবে, যতই সমস্যা হোক আপনার। এই কেমন ঝামেলায় পড়লাম রে বাবা, এই ছেলেকে বুঝতেছি না। এখন কি করব? যদি এখন ওনাকে আমার সাথে নিয়ে যাই তাহলে তো মা নানা ধরনের প্রশ্ন করবে। কি করব এখন আমি? আপনি একটু বোঝার চেষ্টা করেন। এখন আপনাকে আমার সাথে যাওয়া যাবে না। মা দেখলে অনেক সমস্যা হবে, আর আমাকে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে। একবার বলেছি যাব, তো এত কথা হচ্ছে কিসের জন্য? আমি যাব তো যাব। কথাটা বলে উনি ডেভিল স্মাইল দিতে লাগলেন, আর যেটা আমার কাছে একদম বিরক্তিকর লাগতেছে। অনেক অসহ্যকর একটা হাসি।
আপনার এই বিরক্তিকর দাঁতগুলো আর কখনো আমার সামনে মেলে ধরবেন না। তাহলে তো এখন থেকে এটা দাঁতগুলো বেশি বেশি বের করব, কারণ যার যেটা বিরক্তিকর আমি সেটাই বেশি করি। বুঝতে পারতেছেন? এখন থেকে আমার ঝামেলা আপনাকে কতটা সহ্য করতে হবে। ওয়েট, একটা কথা আমি বুঝতে পারলাম না। এখন থেকে আপনার অসহ্যকর দাঁতগুলো আমাকে রেগুলার দেখতে হবে, তার কারণ কি? আপনার সাথে তো আজকের পর থেকে আমার আর কোনো দিন দেখা হবেই না। তাহলে আপনার দাঁতগুলো আমাকে রেগুলার দেখতে হবে কিসের জন্য? খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনার সাথে আমার রেগুলার দেখা হবে। ইম্পসিবল, এটা কোনোভাবেই সম্ভব না। আমি চাচ্ছি না আপনার সাথে আর আমার দ্বিতীয়বার দেখা হোক। এই তো ভুল কথা বললা তুমি, কারণ এটা আমাদের দ্বিতীয়বার দেখা না, তৃতীয়বার দেখা আমাদের হবেই, কারণ তুমি দ্বিতীয়বার দেখার কথা বলেছ, আর দ্বিতীয়বার দেখা তো হয়েই গেল। কথাটা বলা সেই 32 পাটি দাঁত বের করে খিলখিল করে হাসতে লাগলে, যেটা আমার কাছে একদম বিরক্ত লাগতেছে। ওনার সাথে আর কোনো কথা না বলে রাগ দেখিয়ে যেতে লাগলাম, আর উনি আমার পেছনে গান গাইতে গাইতে হাসতে হাসতে আসতে লাগলেন। এই যে মেয়ে, এইভাবে কি হেঁটে হেঁটে হসপিটালে যাওয়া যায়? একটা রিক্সা নিলে কেমন হয়? আমি যাব রিকশায়, তাও আবার আপনার সাথে। এটা ভাবতে পারলেন কিভাবে আপনি? না, ভাবতে পাবার কি আছে? সারা রাত তো আমার সাথে থেকেছিলেন, তাই না? এখন রিক্সায় যাওয়া এটা তো স্বাভাবিক, এতে আবার ভাবার কি আছে? আপনার সাথে রাতের পর থেকে সম্পর্ক শেষ হয়েছে। আমি আপনার কাছে টাকার বিনিময়ে আমার দেহ দিয়েছিলাম, আপনি টাকার বিনিময়ে সেটা ভোগ করেছেন। এখন আপনার সাথে আমার আর কোনো লেনদেন নেই। আপাতত কোনো লেনদেন নেই, কিন্তু একটু পর হবে। সমস্যা নাই, যে কোনো একটা বিনিময় লেনদেন করে নেব। ওনার সাথে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছিলাম। হঠাৎ করে একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। গাড়িওয়ালা কয়েকটা কথা শুনে গাড়ি নিয়ে চলে গেল। দেখুন, আপনার এসব বাজে ব্যবহার আমার একদম সহ্য হচ্ছে না। দেখুন, রাস্তার লোকগুলো তো আমাদের দিকে বাজে দৃষ্টিতে তাকিয়ে আছে, তার উপর আপনার প্যারা। এখনই তো আমি মারা যেতাম। মারা গেলে তো জেতা, আমার কোনো সমস্যা নেই। যতক্ষণ বেঁচে আছো আমার অত্যাচার সহ্য করতেই হবে। আমি ওনার সাথে আর কোনো তর্ক করলাম না। খাটতারা লোকের সাথে তর্ক করতে নেই, তাও উনি আমার পিছু ছাড়ছে না, আমার পেছনে আসতেছে। আমি দৌড়ে গিয়ে যে কোথাও লুকাবো সেটার কোনো স্কোপ নেই। মুখ বুঝে ওনার রিফ্টিজিং গুলো সহ্য করতেই হচ্ছে আমাকে। আমার মনে শুধু একটাই ভয়, মা যদি দেখে ফেলে তাহলে কি হবে। শেষ পর্যন্ত হাসপাতালের কাছে চলে আসলাম। হাসপাতালের কাছে চলে এসে ফিরে দেখি উনি উধাও। হাফ ছেড়ে বাঁচলাম। একটু শান্তি মতো নিঃশ্বাস নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করলাম। এই মেয়ে আমাদের হসপিটালে কি করে? আর একটু হলেই তোর আব্বুর কাছে ধরা খেয়ে যেতাম। সিসি ক্যামেরা ফুটেজে দেখতো যে আমি একটা মেয়ের পিছনে পিছনে যাচ্ছি, কিন্তু এটা তো আমাকে জানতেই হবে যে মেয়েটা কেন হসপিটালে, কি কাজ, এটা তোমাকে জানতে হবে। না হলে তো আমার প্ল্যান কাজে দিবে না। আবার কোথায় গিয়েছিলি? আমি তো তোর টেনশনে আরো নাজেহাল হয়ে যাব। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না, তুমি ভাইয়াকে সবসময় দেখে শুনে রাখো। আমি একটু বাসায় গিয়েছিলাম, আমরা যেখানে এখন বর্তমানে থাকি সেখানে গিয়েছিলাম। গিয়ে কিছু কাজ করে তারপর আসলাম। আর হসপিটালের টাকা দিয়ে দিচ্ছে, কালকে রাত্রে ভাইয়ার অপারেশন হবে। সেটা তো অনেক খুশির খবর। আচ্ছা, তুই তাহলে তোর ভাইয়ার এখানে একটু থাক, আমি একটু বাইরে থেকে আসতেছি। আমি ভাইয়ার মাথার কাছে একটা চেয়ার টেনে বসলাম, আর আম্মু বাইরে গেল। আমি শুধু ভাবতেছি, গ্রামে আমরা কত সুখে শান্তিতে ছিলাম। আমাদের ভাগ্যে কি এটাই লেখা ছিল? কেন আমাদের সাথে এরকমটা হলো? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো আমাদের মতো ছিলাম। আনমনে ভাবতেছিলাম, হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে ভাবনা ছেড়ে দিলাম। ভাবনা ছেড়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখি আপনি শেষ পর্যন্ত এখান পর্যন্ত চলে এসেছেন। আর কত জ্বালাবেন আমাকে? প্লিজ এখন আপনি আমাকে জ্বালাবেন না, প্লিজ আপনি এখান থেকে চলে যান। একটু পরেই আম্মু এখানে চলে আসবে, তখন কি না কি হয়ে যাবে। আপনি প্লিজ চলে যান। ওনাকে হাত জোর করে অনুনয় বিনয় করে বলতে লাগলাম, কিন্তু উনি আমার কথা শুনে হেসে যাচ্ছে। আর এখন ওনাকে খুন করতে ইচ্ছে করতেছে আমার। আপনার সাহস কি করে হয় একজন ডাক্তারকে হসপিটাল থেকে তাড়িয়ে দিচ্ছেন? বাহ, বুঝতেছি না, আপনার মাথা কি ঠিক আছে? আপনাকে কি পাবনায় পাঠাতে হবে নাকি? আচ্ছা ওয়েট, আমি একজন ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি এই কেবিনে, যে আপনার চেক আপ করবে, আর আমি আমার পেশেন্ট চেক আপ করবো। কি আবোল তাবোল কথা বলতেছেন?
আপনি মেয়াদ উত্তীর্ণ গাঁজা খেয়ে এসেছেন নাকি? আপনি ডাক্তার আর সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? ইম্পসিবল। আপনি এই রুম থেকে চলে যান এক্ষুনি। আহা, এত রাগ দেখাতে নেই সোনা, একটু রাগটা কমাও, একটু একটু ধৈর্য ধরো, তাহলে সবকিছু বুঝতে পারবা। এখন এখান থেকে বাহিরে গিয়ে অপেক্ষা করুন আর আমাকে শান্তি মতো আমার পেশেন্টকে দেখতে দেন, বুঝছেন? আমি কখনোই বিশ্বাস করি না যে আপনি একজন ডাক্তার। একজন মাতাল মানুষ কখনো ডাক্তার হতে পারে না। একজন ডাক্তার কখনো এইভাবে চলাফেরা করতে পারে না, বুঝছেন? আর আপনি আমার ভাইয়ের কিসের চেক আপ করবেন? উনি আমার কথায় কোনো পাত্তা না দিয়ে রুম থেকে চলে গেলেন। বুঝতে পারলাম না হঠাৎ ওনার কি হয়ে গেল। আমার মাথায় একটা কথা এখনো আসতেছে না যে উনি কিভাবে ডাক্তার হতে পারে। ওনাকে দেখে তো আমার ডাক্তার মনে হয় না, মনে হয় জঙ্গলের পশু বা কোথাকার কোন গুন্ডা। একজন নার্স কেবিনে প্রবেশ করলো, করে আমার পাশে এসে দাঁড়ালো। আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? এখানে ডাক্তার এসেছিল, ডাক্তারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনার কি সেটা জানা নেই নাকি? আপনাকে শিখিয়ে দিতে হবে? আপনাকে দেখে তো মনে হয় আপনি যথেষ্ট ভদ্র মেয়ে, কিন্তু এরকম ভদ্রতার মতো আচরণ করার কারণ কি? নার্স কি বলে আমার সবকিছু মাথার উপর দিয়ে চলে গেল, বুঝতেছি না। আর হঠাৎ এসে আমাকেও ছাড়ি মারার কারণ কি? আমি আবার কি করলাম? আমি আবার কখন কোন ডাক্তারের সাথে মিসবিহেভ করলাম? আমার জানা মতে তো এখানে কোনো ডাক্তার প্রবেশই করেনি। তাহলে আমি কার সাথে মিসবিহেভ করলাম? কথাগুলো বলা শেষ করে দরজার দিকে তাকাতেই দেখি কুখ্যাত লোকটা খিলখিল করে হাসতে হাসতে কেবিনের ভেতর প্রবেশ করতেছে। নার্স, আর তোমাকে কিছু করতে হবে না, তুমি এখন তোমার কাজে যাও, বাকিটা আমি সামলিয়ে নিচ্ছি। ওকে স্যার, আপনার কোনো সমস্যা হলে জানাবেন। নার্সের মাথা কি ঠিক আছে? এই অদ্ভুত লোকটাকে স্যার বলতেছে। আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আমার মাথায় মনে হয় বর্তমানে গোবর ছাড়া আর কিছুই নেই। আমার কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে উনি একজন ডাক্তার। আমার ইচ্ছে করতেছে ওনাকে এক্ষুনি গলা টিপে মেরে ফেলি, তারপর এখান থেকে অন্য কোনো হসপিটালে আমার ভাইকে নিয়ে গিয়ে চিকিৎসা করাই। কি ম্যাডাম, এখন তো বিশ্বাস হলো যে আমি এখানকার একজন ডাক্তার? আপনি এখানকার ডাক্তার হন বা কুলি হন, যেটাই হন না কেন, আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে তো আমি আপনাকে খুন করে ফেলবো। বাপরে, আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। তার আগে বুকে ফু দিয়া নেই। এই যে মিস্টার বজ্জাত, আপনার দাঁতগুলো আমার সামনে বের করবেন না। এটা আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম। উফ, এত দেমাগ! আচ্ছা, এত দেমাগ দেখাও কিসের জন্য তুমি আমার সাথে? বুঝি না, এত ভাব, এত দেমাগ, এত তেজ। বলছি না আমার সঙ্গে আপনি দাঁত বের করে দাঁত কালাবেন না। এখন কিন্তু আপনি আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছেন, তার সাথে আমার পেশেন্টকে প্রচুর ডিস্টার্ব করতেছেন। এরকম পেতনিগুলোর মতো চিল্লাচ্ছেন কিসের জন্য? আমি তো আপনাকে এখানে চিল্লানোর জন্য থাকতে বলিনি। আপনি এখানে চুপচাপ থাকবেন, চেক আপ করবো, তারপর এখান থেকে চলে যাব। আর একটা কথা, আপনি পেশেন্টের কি হন? সেটা আমি চিল্লিয়ে চিল্লিয়ে অনেকবার বলেছি, আর বলতে পারবো না। এখন আমি আমার মুখটা বন্ধ করে বেরিয়ে যাচ্ছি, আর আপনি আপনার তাড়াতাড়ি দায়িত্ব শেষ করে কেবিন থেকে চলে যান। কথাটা বলে ওখান থেকে রাগ দেখিয়ে বেরিয়ে চলে আসলাম। এই লোকটা নিজেকে কি ভাবে? আর এই লোকটা আমার পেছনে পড়ে আছে কিসের জন্য? তিনি তো অনেক ধন সম্পদের মালিক, তাহলে প্রতিদিন রাতে আমার থেকেও ভালো ভালো মেয়েকে ডিজার্ভ করতে পারে। তাহলে আমার সাথে কি চায়? এই মেয়েটাকে এত ভালো লাগে কেন? যতই দেখি ততই ভালো লাগে। তার সাথে তার কিউট রাগ আর তার মুখের কিউটনেস হেব্বি। মেয়েটার ভাগ্য খারাপ যে আমার মতো একটা বজ্জাত ছেলে তার পিছনে পড়ে গেছে। এখন তার লাইফটা সুন্দর থাকবে না, কিন্তু আমার লাইফ অনেক সুন্দর থাকবে। তোমার জন্য সুন্দরী কিউটের ডিব্বা, রাগী রাজকন্যা। কি রে মা, তুই এখানে বাইরে বসে আছিস কিসের জন্য? আমি তো তোকে ভিতরে থাকতে বলেছিলাম। ভেতরে একটা কুত্তা হাতি বিড়ালের মতো লোক, তাই আমাকে বাইরে থাকতে হচ্ছে। কি সব আবল তাবল কথাবার্তা বলতেছিস তুই? মাথা ঠিক আছে তো? তুই উল্টাপাল্টা কথা বলতেছিস। ধুর, আমি সব কি ব্যবহার করতেছি মায়ের সাথে? আসলে মা ভেতরে ডাক্তার ভাইয়ের চেক আপ করতেছে, তো তিনি বলল আমাকে বাইরে অপেক্ষা করতে, তাই আমি বাইরে অপেক্ষা করতেছি। ও আচ্ছা, তাই বল। কিন্তু তুই একটু আগে যেটা বললি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আন্টি, আপনার মেয়ের কি মাথার কোনো প্রকার সমস্যা হচ্ছে?
বা ছোটবেলায় কি মাথায় কোনো প্রকার আঘাত পেয়েছিল? না তো বাবা, হঠাৎ করে এরকম প্রশ্ন করতেছো। আমার মেয়ে কি তোমাকে কিছু বলেছে? মনে কিছু নিও না আবার, আমি তোমাকে তুমি করে বললাম। মনে কিছু নিও না, আমি আবার তোমাকে তুমি করে বললাম। আর দীক্ষে তো দেখে বাঁচি না। তুমি যদি লোকটার সত্যি ঘটনা জানো, তাহলে তুমি এই লোকটাকে এত ঘৃণা করবে যা বলার অপেক্ষায় রাখে না। না আন্টি, সেটা কোনো ব্যাপার না। আপনি আমার মায়ের বয়সে সমতুল্য। আপনি আমাকে তুমি করে বলবেন না তো কে আমাকে তুমি করে বলবে? আম্মু ভিতরে যাই, আর উনি হলেন আমাদের নতুন ডাক্তার। ও আচ্ছা, তাহলে তুমিই আমার ছেলের অপারেশন করবে? জি আন্টি, দোয়া করবেন যেন খুব ভালো করে অপারেশনটা করতে পারি। অবশ্যই দোয়া করব বাবা। আর তুমি একটু দেখে শুনে আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, আমরা গ্রামে ফিরে যাব, আর এখানে থাকবো না। ও আচ্ছা, তাহলে ম্যাডামদের বাসা গ্রামে, আর তারা নতুন শহরে এসে বিপদে পড়ছে, যার ফলে এখন বুঝতে পারতেছি আস্তে আস্তে। কিন্তু আন্টি, আপনাদের তো মনে হচ্ছে আর গ্রামে যাওয়া হচ্ছে না, কারণ আপনার মেয়ে আমার। থাক, বলা যাবে না, অন্য একদিন বলবো। এখন মনের কথা মনেই থাক। কি হলো বাবা, কি এমন চিন্তা করতেছো? কিছু না আন্টি, আপনি ভেতরে গিয়ে বসেন, আমি আপনার মেয়ের সাথে কিছু কথা বলতেছি অপারেশনের বিষয় নিয়ে। আমার সাথে বলতে হবে কেন? আম্মুকে বললেই তো হয়। আমি ভাইয়ের কাছে গিয়ে বসি। আন্টি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন। তাই আপনার সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা উত্তম হবে। হাসপাতালের কাছে চলে এসে ফিরে দেখি উনি উধাও। হাফ ছেড়ে বাঁচলাম। একটু শান্তি মতো নিঃশ্বাস নিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করলাম। এই মেয়ে আমাদের হসপিটালে কি করে? আর একটু হলেই তোর আব্বুর কাছে ধরা খেয়ে যেতাম। সিসি ক্যামেরা ফুটেজে দেখতো যে আমি একটা মেয়ের পিছনে পিছনে যাচ্ছি। কিন্তু এটা তো আমাকে জানতেই হবে যে মেয়েটা কেন হসপিটালে, কি কাজ, এটা তোমাকে জানতে হবে। না হলে তো আমার প্ল্যান কাজে দিবে না। আবার কোথায় গিয়েছিলি? আমি তো তোর টেনশনে আরো নাজেহাল হয়ে যাব। আমাকে নিয়ে এত টেনশন করতে হবে না। তুমি ভাইয়াকে সবসময় দেখে শুনে রাখো। আমি একটু বাসায় গিয়েছিলাম, আমরা যেখানে এখন বর্তমানে থাকি সেখানে গিয়েছিলাম। গিয়ে কিছু কাজ করে তারপর আসলাম। আর হসপিটালের টাকা দিয়ে দিচ্ছি, কালকে রাত্রে ভাইয়ার অপারেশন হবে। সেটা তো অনেক খুশির খবর। আচ্ছা, তুই তাহলে তোর ভাইয়ার এখানে একটু থাক, আমি একটু বাইরে থেকে আসতেছি। আমি ভাইয়ার মাথার কাছে একটা চেয়ার টেনে বসলাম, আর আম্মু বাইরে গেল। আমি শুধু ভাবতেছি, গ্রামে আমরা কত সুখে শান্তিতে ছিলাম। আমাদের ভাগ্যে কি এটাই লেখা ছিল? কেন আমাদের সাথে এরকমটা হলো? আমরা তো কারো কোনো ক্ষতি করিনি, আমি তো আমাদের মতো ছিলাম। আনমনে ভাবতেছিলাম, হঠাৎ কারো পায়ের আওয়াজ শুনে ভাবনা ছেড়ে দিলাম। ভাবনা ছেড়ে দিয়ে পেছনে তাকিয়ে দেখি আপনি শেষ পর্যন্ত এখান পর্যন্ত চলে এসেছেন। আর কত জ্বালাবেন আমাকে? প্লিজ, এখন আপনি আমাকে জ্বালাবেন না। প্লিজ, আপনি এখান থেকে চলে যান। একটু পরেই আম্মু এখানে চলে আসবে, তখন কি না কি হয়ে যাবে। আপনি প্লিজ চলে যান। ওনাকে হাত জোর করে অনুনয় বিনয় করে বলতে লাগলাম, কিন্তু উনি আমার কথা শুনে হেসে যাচ্ছে। আর এখন ওনাকে খুন করতে ইচ্ছে করতেছে আমার। আপনার সাহস কি করে হয় একজন ডাক্তারকে হসপিটাল থেকে তাড়িয়ে দিচ্ছেন? বাহ, বুঝতেছি না, আপনার মাথা কি ঠিক আছে? আপনাকে কি পাবনায় পাঠাতে হবে নাকি? আচ্ছা ওয়েট, আমি একজন ডাক্তারকে পাঠিয়ে দিচ্ছি এই কেবিনে, যে আপনার চেক আপ করবে, আর আমি আমার পেশেন্ট চেক আপ করবো। কি আবল তাবল কথা বলতেছেন? আপনি মেয়াদোত্তীর্ণ গাঁজা খেয়ে এসেছেন নাকি? আপনি ডাক্তার আর সেটাও আমাকে বিশ্বাস করতে হবে? ইম্পসিবল। আপনি এই রুম থেকে চলে যান এক্ষুনি। আহা, এত রাগ দেখাতে নেই সোনা, একটু রাগটা কমাও, একটু একটু ধৈর্য ধরো, তাহলে সবকিছু বুঝতে পারবা। এখন এখান থেকে বাহিরে গিয়ে অপেক্ষা করুন, আর আমাকে শান্তি মতো আমার পেশেন্টকে দেখতে দেন, বুঝছেন? আমি কখনোই বিশ্বাস করি না যে আপনি একজন ডাক্তার। একজন মাতাল মানুষ কখনো ডাক্তার হতে পারে না। একজন ডাক্তার কখনো এইভাবে চলাফেরা করতে পারে না, বুঝছেন? আর আপনি আমার ভাইয়ের কিসের চেক আপ করবেন? উনি আমার কথায় কোনো পাত্তা না দিয়ে রুম থেকে চলে গেলেন। বুঝতে পারলাম না হঠাৎ ওনার কি হয়ে গেল। আমার মাথায় একটা কথা এখনো আসতেছে না যে উনি কিভাবে ডাক্তার হতে পারে। ওনাকে দেখে তো আমার ডাক্তার মনে হয় না, মনে হয় জঙ্গলের পশু বা কোথাকার কোন গুন্ডা। একজন নার্স কেবিনে প্রবেশ করলো, করে আমার পাশে এসে দাঁড়ালো।
আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? এখানে ডাক্তার এসেছিল, ডাক্তারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় আপনার কি সেটা জানা নেই নাকি? আপনাকে শিখিয়ে দিতে হবে? আপনাকে দেখে তো মনে হয় আপনি যথেষ্ট ভদ্র মেয়ে, কিন্তু এরকম ভদ্রতার মতো আচরণ করার কারণ কি? নার্স কি বলে আমার সবকিছু মাথার উপর দিয়ে চলে গেল, বুঝতেছি না। আর হঠাৎ এসে আমাকেও ঝাড়ি মারার কারণ কি? আমি আবার কি করলাম? আমি আবার কখন কোন ডাক্তারের সাথে মিসবিহেভ করলাম? আমার জানা মতে তো এখানে কোনো ডাক্তার প্রবেশই করেনি, তাহলে আমি কার সাথে মিসবিহেভ করলাম? কথাগুলো বলা শেষ করে দরজার দিকে তাকাতেই দেখি কুখ্যাত লোকটা খিলখিল করে হাসতে হাসতে কেবিনের ভেতর প্রবেশ করতেছে। নার্স, আর তোমাকে কিছু করতে হবে না, তুমি এখন তোমার কাজে যাও, বাকিটা আমি সামলিয়ে নিচ্ছি। ওকে স্যার, আপনার কোনো সমস্যা হলে জানাবেন। নার্সের মাথা কি ঠিক আছে? এই অদ্ভুত লোকটাকে স্যার বলতেছে। আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। আমার মাথায় মনে হয় বর্তমানে গোবর ছাড়া আর কিছুই নেই। আমার কেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে উনি একজন ডাক্তার? আমার ইচ্ছে করতেছে ওনাকে এক্ষুনি গলা টিপে মেরে ফেলি, তারপর এখান থেকে অন্য কোনো হসপিটালে আমার ভাইকে নিয়ে গিয়ে চিকিৎসা করাই। কি ম্যাডাম, এখন তো বিশ্বাস হলো যে আমি এখানকার একজন ডাক্তার? আপনি এখানকার ডাক্তার হন বা কুলি হন, যেটাই হন না কেন, আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে তো আমি আপনাকে খুন করে ফেলবো। বাপরে, আমি তো পুরাই ভয় পেয়ে গেছি। তার আগে বুকে ফু দিয়া নেই। এই যে মিস্টার বজ্জাত, আপনার দাঁতগুলো আমার সামনে বের করবেন না, এটা আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম। উফ, এত দেমাগ! আচ্ছা, এত দেমাগ দেখাও কিসের জন্য তুমি আমার সাথে? বুঝি না, এত ভাব, এত দেমাগ, এত তেজ। বলছি না আমার সঙ্গে আপনি দাঁত বের করে দাঁত কালাবেন না। এখন কিন্তু আপনি আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছেন, তার সাথে আমার পেশেন্টকে প্রচুর ডিস্টার্ব করতেছেন। এরকম পেতনিগুলোর মতো চিল্লাচ্ছেন কিসের জন্য? আমি তো আপনাকে এখানে চিল্লানোর জন্য থাকতে বলিনি। আপনি এখানে চুপচাপ থাকবেন, চেক আপ করবো, তারপর এখান থেকে চলে যাব। আর একটা কথা, আপনি পেশেন্টের কি হন? সেটা আমি চিল্লিয়ে চিল্লিয়ে অনেকবার বলেছি, আর বলতে পারবো না। এখন আমি আমার মুখটা বন্ধ করে বেরিয়ে যাচ্ছি, আর আপনি আপনার তাড়াতাড়ি দায়িত্ব শেষ করে কেবিন থেকে চলে যান। কথাটা বলে ওখান থেকে রাগ দেখিয়ে বেরিয়ে চলে আসলাম। এই লোকটা নিজেকে কি ভাবে? আর এই লোকটা আমার পেছনে পড়ে আছে কিসের জন্য? তিনি তো অনেক ধন সম্পদের মালিক, তাহলে প্রতিদিন রাতে আমার থেকেও ভালো ভালো মেয়েকে ডিজার্ভ করতে পারে, তাহলে আমার সাথে কি চায়? এই মেয়েটাকে এত ভালো লাগে কেন? যতই দেখি ততই ভালো লাগে। তার সাথে তার কিউট রাগ আর তার মুখের কিউটনেস হেব্বি। মেয়েটার ভাগ্য খারাপ যে আমার মতো একটা বজ্জাত ছেলে তার পিছনে পড়ে গেছে। এখন তার লাইফটা সুন্দর থাকবে না, কিন্তু আমার লাইফ অনেক সুন্দর থাকবে। তোমার জন্য সুন্দরী কিউটের ডিব্বা, রাগী রাজকন্যা। কি রে মা, তুই এখানে বাইরে বসে আছিস কিসের জন্য? আমি তো তোকে ভিতরে থাকতে বলেছিলাম। ভেতরে একটা কুত্তা হাতি বিড়ালের মতো লোক, তাই আমাকে বাইরে থাকতে হচ্ছে। কি সব আবল তাবল কথাবার্তা বলতেছিস তুই? মাথা ঠিক আছে তো? তুই উল্টাপাল্টা কথা বলতেছিস। ধুর, আমি সব কি ব্যবহার করতেছি মায়ের সাথে? আসলে মা ভেতরে ডাক্তার ভাইয়ের চেক আপ করতেছে, তো তিনি বলল আমাকে বাইরে অপেক্ষা করতে, তাই আমি বাইরে অপেক্ষা করতেছি। ও আচ্ছা, তাই বল। কিন্তু তুই একটু আগে যেটা বললি আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আন্টি, আপনার মেয়ের কি মাথার কোনো প্রকার সমস্যা হচ্ছে, বা ছোটবেলায় কি মাথায় কোনো প্রকার আঘাত পেয়েছিল? না তো বাবা, হঠাৎ করে এরকম প্রশ্ন করতেছো। আমার মেয়ে কি তোমাকে কিছু বলেছে? মনে কিছু নিও না আবার। আমি তোমাকে তুমি করে বললাম। মনে কিছু নিও না, আমি আবার তোমাকে তুমি করে বললাম। আর দীক্ষিত দেখে বাঁচি না। তুমি যদি লোকটার সত্যি ঘটনা জানো, তাহলে তুমি এই লোকটাকে এত ঘৃণা করবে যা বলার অপেক্ষায় রাখে না। না আন্টি, সেটা কোনো ব্যাপার না। আপনি আমার মায়ের বয়সে সমতুল্য। আপনি আমাকে তুমি করে বলবেন না তো কে আমাকে তুমি করে বলবে? আম্মু ভিতরে যাই, আর উনি হলেন আমাদের নতুন ডাক্তার। ও আচ্ছা, তাহলে তুমি আমার ছেলের অপারেশন করবে? জি আন্টি, দোয়া করবেন যেন খুব ভালো করে অপারেশনটা করতে পারি। অবশ্যই দোয়া করব বাবা। আর তুমি একটু দেখে শুনে আমার ছেলেটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। আমরা গ্রামে ফিরে যাব, আর এখানে থাকবো না। ও আচ্ছা,
তাহলে ম্যাডামদের বাসা গ্রামে, আর তারা নতুন শহরে এসে বিপদে পড়ছে, যার ফলে এখন বুঝতে পারতেছি আস্তে আস্তে। কিন্তু আন্টি, আপনাদের তো মনে হচ্ছে আর গ্রামে যাওয়া হচ্ছে না, কারণ আপনার মেয়ে আমার। থাক, বলা যাবে না, অন্য একদিন বলবো। এখন মনের কথা মনেই থাক। কি হলো বাবা, কি এমন চিন্তা করতেছো? কিছু না আন্টি, আপনি ভেতরে গিয়ে বসেন, আমি আপনার মেয়ের সাথে কিছু কথা বলতেছি অপারেশনের বিষয় নিয়ে। আমার সাথে বলতে হবে কেন? আম্মুকে বললেই তো হয়। আমি ভাইয়ের কাছে গিয়ে বসি। আন্টি হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আপনি ঠিকই বুঝতে পারবেন, তাই আপনার সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা উত্তম হবে। আমি বসতেছি না দেখে উনি আমার হাত ধরে টেনে বসিয়ে দিলেন, দিয়ে আমার পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়লেন। আমি ওনার কাণ্ড দেখে অবাক। কি হচ্ছে এখন? কি করতেছে আর কি করতে চাচ্ছে? আমার মনে শুধু অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তুমি প্রস্তুত তো এখনকার সৌন্দর্য একটা দেখার জন্য? এমন ভাবে বলতেছেন যেন এখানে কোনো বিস্ময়কর ঘটনা ঘটে যাবে, যেটা দেখার জন্য আমরা প্রস্তুত থাকতে হবে। উনি আমার কথার উত্তর না দিয়ে শুধু একটু মুচকি হাসি দিয়ে সামনের দিকে তাকিয়ে রইলেন। আমি ওনার সাথে কথা বললাম না, অপেক্ষা করতে লাগলাম যে এই জায়গাটার বিশেষত্ব কি, যার জন্য অপেক্ষা করতে হচ্ছে আমাদের। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আমাদের এখন বলতে পারেন? আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, সূর্য অস্ত যাচ্ছে আর কিছুক্ষণ পরেই। আর কিছুক্ষণ পর কি হবে সেটা বলে দেন, তাহলেই তো হয়ে গেল। সেটা যদি বলে দেই তাহলে তোমাকে এতক্ষণ এখানে অপেক্ষা করে রাখলাম কিসের জন্য? তাহলে তো তোমাকে রাস্তায় বলে দিতে পারতাম যাইতে যাইতে। ওনার কথা অবশ্যই যুক্তি আছে, আর ওনার কথাগুলো এখন যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কিন্তু উনি মাঝে মাঝে যে ব্যবহারগুলো করে তাতে মনে হয় না উনি এতটাও ভালো। কিন্তু এখন যে ব্যবহার করতেছে, এখন মনে হচ্ছে না ওনার এরকম কোনো চরিত্র আছে, সেখানে উনি ভিলেন। আর এখনকার ওনার ব্যবহার আচরণ দেখে মনে হচ্ছে যে উনি একজন সাধারণ মানুষ, কিন্তু মাঝে মাঝে যেটা করে আমার সাথে মনে হয় না উনি সাধারণ। আমার মনে হয় কোনো গুন্ডা মাস্তান বা কোনো খারাপ লোক। এত গভীর মনোযোগ দিয়ে হয়তো আমার কথাই ভাবছো, তাই না? এত ভেবে লাভ নেই। ভাবছো যে এতটা খারাপ লোক কিভাবে তোমার সাথে এত ভালো ব্যবহার করতেছে। আসলে আমার কাছ থেকে কেউ ভালো কিছু আশা করে না, সব সময় খারাপ কিছু আশা করে। কথাটা বলে উদাসীন হয়ে সামনের দিকে তাকিয়ে রইল। দেখে মনে হচ্ছে ওনারও ভেতরে কোনো কিছু চলতেছে। ভেতরে কি চলতেছে সেটা শোনার আগ্রহ হলেও মুখ দিয়ে বা ভাষায় প্রকাশ করলাম না। আমি চুপচাপ বসে রইলাম। চুপচাপ বসে থাকতে থাকতে এক সময় বিরক্ত লাগতে শুরু করলো। তার সাথে অসহ্যকর একটা সময়, তার সাথে অসহ্যকর একটা মানুষের সাথে বসে আছে। সবকিছু মিলিয়েই নিজেকে কেমন জানি পাগল পাগল মনে হচ্ছে। হঠাৎ করে উনি উঠে দাঁড়িয়ে গেলেন। ওনার ওঠা দেখে আমি উঠে দাঁড়িয়ে গেলাম। উনি আমার পেছনে চলে গেলেন আর পেছন থেকে আমার হাত দুটো দিয়ে আমার চোখ দুটো ধরে ফেললেন। আশ্চর্য, এটা কিরকম ব্যবহার করতেছে, একটা অসভ্য মানুষের মতো। নিজের ভেতর এখন যা মনে হচ্ছে বা যা ভাবতেছো ভাবতে থাকো, এতে আমার কিচ্ছু করার নেই। একটু পর তোমার জন্য সারপ্রাইজ অপেক্ষা করতেছে, আর আমি চাচ্ছি যে আমার ভালোবাসাকে সারপ্রাইজ করতে। ওয়েট ওয়েট, ভালোবাসার মানুষকে? নিদারুণ এই পৃথিবীতে ক্ষণস্থায়ী আর ক্ষণস্থায়ী জীবনে এমন কেউ আসে যাকে নিজের থেকেও বেশি ভালোবাসতে ইচ্ছে করে। কিন্তু একটা কথা, যাকে নিজের থেকে বেশি ভালোবাসবে সে তোমাকে প্রাধান্য দিবে না, এটাই বাস্তবতা। আপনার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতেছি না। আর ভালোবাসার মানুষটা কে আমি এটা জিজ্ঞেস করছি আপনাকে। জীবনে এমন কিছু সময় চলে আসে যেটা আমরা এক্সপেক্ট করি না, আর যাকে আমরা এক্সপেক্ট করি সেটা কখনোই জীবনে আসে না। আপনার এই উদাসীন কথাগুলো না আপনার কাছেই রাখবেন, আমাকে শোনাতে আসবেন না। আমার প্রশ্নের উত্তর দেখবেন। আর আপনি কি আজে বাজে বা আবোল তাবোল কথা বলতেছেন? আমাকে এখান থেকে নিয়ে চলুন, আর আমার চোখ থেকে আপনার হাত দুটো সরান বলছি। ওয়েট সোনা পাখি, এতক্ষণ যেহেতু ধৈর্য ধরতে পেরেছো আমার জন্য, আর কিছুক্ষণ ধৈর্য ধরো। আমি মোটেও আপনার জন্য ধৈর্য ধরতে চাই না। আমি শুধু আমার ভাইয়ের, না এটা বলা ঠিক হবে না, তাহলে তো ওনার মাথাটা তো আবার গোবর দিয়ে ভরে যাবে, তখন আবার আমার সমস্যা হবে। কি হলো সোনা পাখি, থমকে গেলে কেন? বলো বলো, আমি তো শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আছি, বলো। এই যে মিস্টার, কি আপনার সোনা পাখি? আর এটা কোন ধরনের অসভ্যতামি? হঠাৎ করে উনি আমার চোখ দুটো ছেড়ে দিলেন। এখন চোখ দুটো খুলতে পারো আর সামনের সৌন্দর্য উপভোগ করতে পারো। আমি ড্যাম শিওর যে তুমি সারপ্রাইজড হবেই।
ওনার কথায় কোনো প্রশ্নের প্রতিউত্তর না দিয়ে চোখ খুলে সামনে তাকিয়ে তো আমি সত্যিই অবাক। অনেকগুলো জোনাকি পোকা, তার সাথে সাদা কাশফুল আর বিভিন্ন রকমের লাইটিং। মনে হচ্ছে যেন একটা অন্যরকম জগৎ। আমি ছুটোছুটি করা শুরু করে দিলাম আর জোনাক পোকাগুলো ধরতে লাগলাম, কিন্তু ধরতে পারতেছি না। এই মেয়েটা কি সত্যি পাগল নাকি? এইরকম ছোট বাচ্চাদের মতো ছোটাছুটি করতেছে কিসের জন্য? কি রকম বাচ্চা স্বভাব তার? বাচ্চাদের মতো জোনাক পোকার পিছনে ছুটতেছে। দেখে মনে হচ্ছে না যে এটা কোনো 20-21 বছরের মেয়ে। দেখে মনে হচ্ছে যে ছোট্ট একটা বাচ্চা, মাত্র দৌড়াতে শিখিয়েছে। কেন এই মেয়েকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়? কেন নিজের ভেতরের ফিলিংসটা অন্যরকম হয়ে যায়? কেন এই মেয়েটার সাথে সব সময় থাকতে ইচ্ছে করে? কেন এই মেয়েটাকে সব সময় দু চোখ ভরে দেখতে ইচ্ছে করে? কেন 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 হচ্ছে আমার এরকমটা? আমি তো এই মেয়ের মায়ায় পড়তে চাই না। আমার জীবনটা তো এতটা সুখী না যতটা করতে ভাবছি আমি। আমার কপালে কখনো সুখ নামের পাখিটি ধরা দেবে না জানা সত্ত্বেও কেমন হয়ে মিথ্যা সুখের পেছনে ছুটছি কেন আমি? এই মেয়ে, রাত হয়ে গেছে, এখন চলো, হসপিটালে যাইতে হবে। আর কিছুক্ষণ পরে গেলে কিচ্ছু হবে না। দেখছো না জোনাক পোকাগুলো, কাশফুলগুলো কত মিষ্টি দেখতে লাগছে। হয়েছে, ন্যাকামো করতে হবে না, এখন চলো। রাক্ষস কোথাকার! কি বললা? শুনতে পাইনি, ভালো করে আবার বলো তো শুনি একটু। ন্যাকামি বন্ধ করে এখন চলুন, মুডটাই নষ্ট করে দিল। আন্টি, আপনার মেয়ে কোথায়? আপনাদের ডাক্তারের সাথে তো কথা বলতে গিয়েছিল, কিন্তু এখনো ফেরত দিচ্ছে না, বুঝতেছি না। আপনার মেয়ে আসলে বড় ডাক্তারের সাথে একটু দেখা করতে বলেন। কেন মা, কোনো সমস্যা? আরে না না, কোনো সমস্যা না। বড় ডাক্তার আপনার মেয়ের সাথে কিছু কথা বলবে তো, তাই। আচ্ছা, আসলে আমি পাঠিয়ে দেব। কথাটা বলে নার্স কেবিন থেকে চলে গেল। আমি কিছুক্ষণ পর হসপিটালে ফিরলাম। কেবিনে প্রবেশ করতেই আম্মু আমাকে বলল, কেন মা, হঠাৎ করে বড় ডাক্তার আমার সাথে কি এমন কথা বলবে? কোনো সমস্যা নাকি? আমি তো জিজ্ঞেস করেছিলাম কোনো সমস্যা কিনা, কিন্তু নার্স তো বলল কোনো সমস্যা নেই, কিছু সাধারণ বিষয় নিয়ে নাকি তোর সাথে কথা বলবে। আচ্ছা, গিয়ে দেখা করে আয়। আচ্ছা, তুমি ভাইয়ের খেয়াল রেখো, আমি গিয়ে শুনে আসি। তারপর আমি বড় ডাক্তারের এখানে আসলাম। এসে দরজা নক করলাম। উনি ভেতর থেকে আমাকে ভেতরে আসার পারমিশন দিলেন। আমি ভেতরে প্রবেশ করলাম। স্যার, আপনি আমাকে ডেকেছেন? তুমি আমাকে আঙ্কেল বলে সম্বোধন করতে পারো, সমস্যা নাই। না স্যার, আঙ্কেল, এটা আমার সাথে যায় না। স্যারটাই ঠিক আছে। তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা ছিল। ওনার মুখ থেকে পার্সোনাল কথাটা শুনে আমি বেশ ঘাবড়ে গেলাম। আমি শুনেছিলাম ডাক্তার নাকি ভালো হয় না, খারাপ হয়। তাহলে কি উনিও ওইরকম? ওনাকে ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, জি বলুন স্যার। তোমাকে দেখে অস্থির লাগছে কেন? স্বাভাবিক হয়ে বসো। জি আমি ঠিক আছি, আপনি বলুন। আসলে কথাটা কিভাবে বলবো আর তুমি যে কিভাবে নিবা বুঝতেছি না। এখন সত্যি অনেক ভয় পাইতেছি। মনের ভেতর একটা অজানা ভয় কাজ করতেছে। কোন রকম নোংরামি কথা বলবে না তো? হঠাৎ করে দেয়ালে একটা ছবির উপর চোখ পড়তেই অবাক হয়ে গেলাম। এটা কিভাবে সম্ভব হতে পারে? এটা কখনো সম্ভব না। আমি ছবির দিকে ভালো করে তাকালাম। আসলে কি আমি সত্যিই দেখতেছি নাকি স্বপ্ন? না, এটা তো স্বপ্ন নয়, এটা সত্যি। তাও কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। আঙ্কেল, দেয়ালের ছবি দেখা যাচ্ছে। এটা কি আপনার একমাত্র ছেলে? ছেলেটা আপনার কি হয়? ছবিতে যে ছেলেটা দেখতে পাইছো সে আমার বড় সন্তান। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তো আঙ্কেল কি বলবেন? কথাটা বলতে চাচ্ছি, কিন্তু তুমি যদি রিয়েক্ট করো তাহলে তো লজ্জার ব্যাপার হয়ে যায়, তাই না? কোনো সমস্যা নেই আঙ্কেল। আমার যদি পছন্দ না হয় তাহলে আমি আপনাকে সম্মানের সহিত বলে দেব। তুমি কি আমার ছেলেকে বিয়ে করতে পারবে? কি? আঙ্কেল, এটা কি করে সম্ভব? তুমি চাইলেই সব সম্ভব। তুমি যদি... আঙ্কেল, এটা আমার পক্ষে পসিবল না, কারণ আমি একটা গ্রামের মেয়ে। আর আমার ভাইয়ের অপারেশনের টাকা আমি হসপিটালে জমা দিয়ে দিয়েছি। আজকে রাতে আমার ভাইয়ের অপারেশন হবে, আর আমরা খুব তাড়াতাড়ি গ্রামে চলে যাব। এই নিষ্ঠুর শহরে থাকবো না, আর থাকতে চাইও না। আমি তোমার কাছে হাত জোর করছি মা, কারণ আমি জানি তুমি পারবে আমার ছেলেকে ভালো করতে। আমার পক্ষে এটা কখনো সম্ভব না। আমি আপনার ছেলেকে ভালো করে চিনি না, জানি না। আমি কিভাবে আপনার ছেলেকে ভালো রাখতে পারবো? আর আপনার ছেলে তো ভালো। আমার ছেলে কখন, কোথায়, কি করে, কি না করে সব খবর আমি রাখি। আর তুমি যে আমার ছেলের সাথে আজকে ঘুরতে গিয়েছিলে সেটাও আমি জানি।
আমি সেখানে নিজ ইচ্ছায় যাইনি, আপনার ছেলে আমাকে বাধ্য করেছে, তাই আমি যেতে বাধ্য হয়েছি। তোমার হাত ধরে বলছি, প্লিজ, তুমি চাইলে আমার ছেলেকে ভালো করতে পারবে, আমি জানি। এটা কি করতেছেন আপনি আঙ্কেল? প্লিজ আমার হাত ছেড়ে দেন। আর এটা আমার পক্ষে পসিবল না। আর আমার যতদূর জানা আপনার ছেলে তো ভালো, আপনার ছেলের তো কোনো সমস্যা নেই, তাই না? আর আমি তো কোনো ডাক্তার না যে আপনার ছেলেকে ভালো করব। আমার ছেলেটা মোটেও এরকম ছিল না, অনেকটা শান্ত শিষ্ট ভদ্র নম্র ছিল। এমনিতেই তো ডাক্তার হয়নি, তাই না? হিরো হওয়ার পিছনে একটা লম্বা ঘটনা আছে, সেটা একদিন সময় করে তোমাকে আমি বলবো। আঙ্কেল আমি করতে পারবো না, আমি আসি। আপনি আমার থেকে ভালো কাউকে আপনার ছেলের পুত্রবধূ করে আনতে পারবেন আপনাদের লেভেলে। কথাটা বলে আঙ্কেলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হনহন করে বেরিয়ে আসলাম। সোজা ভাইয়ার কেবিনে গেলাম, ভাইয়ার মাথার কাছে বসে পড়লাম। নিজের অজান্তে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। পাশে তাকিয়ে দেখি আম্মু জায়নামাজে বসে ভাইয়ার জন্য দোয়া করতেছে। হয়তো আমি নিজেও জানি না আমি এত দুর্বল হয়ে যাচ্ছি কিসের জন্য। আর আঙ্কেলের বলা কথাগুলো মাথায় বারবার ঘুরতেছে কেন? ভাইরে, এই শহরটা এত নিষ্ঠুর আমি আগে জানতাম না। আগে শুধু লোক মুখে শুনতাম যে শহরের মানুষ নাকি ভালো হয় না, কিন্তু এতটা জঘন্যতম হয় সেটা তো আর জানতাম না রে ভাইয়া। পারলে তোর হতভাগী বোনটাকে মাফ করে দিস। কি রে মা, তোর চোখে পানি? কি হয়েছে তোর? আর ডাক্তার সাহেব কি বললেন যে তুই কান্না করতেছিস? আমার ছেলেটার কিছু হবে না তো? আম্মু, আমার ভাইয়ের কিচ্ছু হবে না। আজকে রাত্রে অগ্রসর হলে, কোনো মতে সুস্থ হলেই আমরা নিষ্ঠুর শহরে থাকবো না। আমরা গ্রামের ছেলে মেয়ে গ্রামে গিয়ে প্রয়োজন হলে গাছতলায় আশ্রয় নিয়ে থাকবো, তাও এই নিষ্ঠুর শহরে থাকবো না। তুই একদম ঠিক বলেছিস রে। এই শহর আমার বুক থেকে আমার ছেলেকে কেড়ে নিতে চেয়েছিল। আমরা আর এই শহরে থাকবো না, আমরা চলে যাব গ্রামে। গ্রামে আমরা শান্তিতে থাকতে পারবো। আম্মু আর আমি কথা বলতেছিলাম, হঠাৎ করে দেখলাম উনি রুমের ভেতর প্রবেশ করলেন। ওনাকে দেখে বেশ গম্ভীর মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে অনেক রাগান্বিত আছে। আপনার সাথে কিছু কথা ছিল একটা বিষয় নিয়ে, একটু বাইরে আসবেন? যদি সমস্যা না হয় তো। কি যে বলো বাবা, আমাদের আবার কি সমস্যা হবে? আচ্ছা বাবা, আমার ছেলেটার অপারেশন কখন হবে? এই তো আন্টি, ভোর রাতে অপারেশন হবে। তারপর আমি বাধ্য হয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। আমার পেছন পেছন উনিও বেরিয়ে আসলেন। আম্মু ভাইয়ের কাছে বসে রইল। জি বলুন, কি এমন কথা যে আমাকে বাইরে নিয়ে আসলেন? হাসপাতালের বাইরে যেতে হবে, একটু যাব আর আসবো। আমরা তো একটু আগে বাহির থেকে আসলাম, তাই না? এখন আবার যেতে হবে কিসের জন্য? আর আপনি তো আমাকে কন্ডিশন দিয়েছিলেন আপনার সাথে বাইরে ঘুরতে যাব, আর আপনি এসে আমার ভাইয়ের অপারেশন করবেন। আর এখন আবার বলতেছেন বাইরে যেতে হবে, কিন্তু কেন? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এখন যেতে হবে তো যেতেই হবে, আর কোনো প্রশ্ন শুনতে চাচ্ছি না। অনেক গম্ভীর গলায় কথাটা বলল, দেখে মনে হচ্ছে বেশ রেগে আছে। কিন্তু কিসের জন্য হঠাৎই আমার সাথে এত রেগে যাচ্ছে? ব্যাপারটা বুঝলাম না। আমি কি আপনার ঘরের বউ নাকি? যখন যেটা বলবেন সেটাই শুনতে হবে? কে আপনি? কেন আপনার সাথে যাব? দেখ, আমি ভালো ভালোই বলতেছি, চল আমার সাথে, নয়তো তোর ভাইয়ার অপারেশন হওয়ার বদলে এখানে লাশ হবে। ওনার বলা কথাটা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেলাম। কি বলতেছে উনি? কি এমন হয়েছে যার জন্য এরকম জঘন্য কথাটা মুখ থেকে বের করলেন? আমি আর কোনো কথা বলার সাহস পেলাম না। উনি সামনে সামনে যাচ্ছে, আমি ওনার পেছনে পেছনে যাচ্ছি, বাধ্য মেয়ের মতো। কি করব আমি এখন? উনি ফোনটা হাতে নিয়ে কাকে কাকে জানি ফোন দিয়ে কি কি করতে বললেন। আমি ওনার পাশে গাড়িতে গিয়ে উঠে বসলাম। উনি অনেক জোরে গাড়ি চালাতে লাগলেন। আমি কোনো কথা না বলে নিঃশব্দে কেঁদেই যাচ্ছি। কান্না ছাড়া এখন আর কোনো কিছু করার উপায় নেই, কান্নাই একমাত্র সঙ্গী। হঠাৎ করে গাড়ি থমকে দাঁড়ালো। আমি চারপাশে একটু চোখ বুলিয়ে নিলাম, কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাবতো, তাই ভালো করে দেখতে পেলাম না। আর কোথায় নিয়ে এসেছে জায়গাটা আমি ঠিক চিনতে পারছি না। আমি চিনব কি করে? জন্মের পর কি কখনোই আগে এসেছি নাকি যে আমি জায়গাটা চিনব? উনি গাড়ি থেকে নেমে এসে আমার হাত ধরে টানতে টানতে একটা বাসার ভেতর নিয়ে গেল। আজব ব্যাপার, আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কিসের জন্য? বলবেন তো আমার ভুলটা কোথায়? কি করেছিস তাই না? কি করেছিস তুই? এটা কিভাবে করতে পারলি? এভাবে বলতেছেন কেন আপনি? আমি কি করেছি? আমি তো কোনো ভুল করিনি আপনার সাথে। চুপ! এত জোরে চিল্লানি দিয়েছেন, আমি সহ বাকি সবাই থমথম হয়ে গেছে। কিন্তু আমি তো রহস্যটা বুঝলাম না।
ওনাকে এরকম দেখাচ্ছে কেন? একদম অস্থির দেখাচ্ছে। তুই আমার বাবাকে খুন করেছিস কেন? ওনার কথা শুনে আমি রীতিমতো অবাক। কি বলছে উনি? ওনার মাথা ঠিক আছে? ওনার বাবাকে আমি খুন করতে যাব কিসের জন্য? আপনার মাথা ঠিক আছে? আমি তো আপনার সাথে আসার কিছুক্ষণ আগে আঙ্কেলের সাথে কথা বলেছিলাম। আপনার বাবাকে আমি খুন করব কিসের জন্য? তাহলে এই ভিডিওটা কি মিথ্যা? এই ভিডিওটা কি মিথ্যা ছিল? ভিডিওটা দেখে আমি রীতিমতো অবাক। এটা কি করে সম্ভব? আমি ওনার সাথে কথা বলতেছিলাম, কিন্তু এখানে তো। আমার বাবা কি এমন বলেছিল যার জন্য তুই আমার বাবাকে খুন করে দিলি? আপনি একটু বোঝার চেষ্টা করুন। সত্যি আমি আপনার বাবাকে খুন করিনি। আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। কথাটা বলে কান্না করতে লাগলাম। এটা আমার সাথে কি হচ্ছে? আমি তো ওনাকে খুন করিনি। তাহলে কেনই ভিডিওতে দেখাচ্ছে আমি ওনাকে খুন করেছি? কেয়ারটেকার বলল, স্যার কাজী সাহেব উপস্থিত। এখানে আবার কার বিয়ে হতে যাচ্ছে? এমনিতেই তো এখানে শোকের ছায়া নেমে এসেছে, তার উপরে এখানে আবার কার বিয়ে হতে চলেছে? চল আমার সাথে। তোকে তো আমি এত সহজে ছেড়ে দিতে পারি না। তুই আমার বাবাকে খুন করেছিস, তোকে আমি পুলিশে দিতে পারি। তোর ফাঁসি দিবে সর্বোচ্চ আদালত, কিন্তু আমি তো তাতে তৃপ্তি পাবো না। আমি তোকে তিলে তিলে মারবো। প্লিজ আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি আপনার বাবাকে খুন করিনি। সজোরে কান্না করতে লাগলাম। ওনার পা ধরে কান্না করতেছি, তাও উনি বিশ্বাস করতেছে না যে আমি ওনার বাবাকে খুন করিনি। আর বিশ্বাস করবে কিভাবে? ওনার কাছে যে একটা ভিডিও আছে, ওটাতে দেখা যাচ্ছে যে আমি খুন করেছি। উনি আমাকে টানতে টানতে কাজীর সামনে নিয়ে চলে আসলেন। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করে দিন। কেউ এইভাবে বিয়ে করে? একটু তো সাজগোজের ব্যাপার আছে বিয়েতে। আমি রং দেখানোর জন্য বিয়ে করতেছি না যে সাজগোজ করতে হবে। আপনাকে বিয়ে পড়াতে বলতেছি, আপনি বিয়ে পড়াবেন, ঝামেলা শেষ। বিয়ে পড়ানো শেষ করে টাকা নিয়ে চলে যাবেন। আমি এসবের আগা মুন্ডু কিছুই বুঝতেছি না। আমার লাইফটা কোথা থেকে কোথায় চলে আসলো আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার লাইফটা এরকম ছিল না। আমার ভাগ্যটাতে কি এমন লেখা আছে যে এত জ্বালা, এত যন্ত্রণা? জানি না কতদিন বেঁচে থাকতে পারবো। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। এক পর্যায়ে বিয়ে পড়ানো শেষ করেন খুব দ্রুত গতিতে। কেউ দেখলে বুঝবে না এখানে বিয়ে হচ্ছে, বুঝবে যে এখানে মনে হয় 2-3 জন বসে গল্প করতেছে। বিয়ে পড়ানো শেষ করে কাজী সাহেব টাকা নিয়ে চলে গেলেন সেখান থেকে। আর ওনার বন্ধুগুলো কোথায় কোথায় যেন যেতে শুরু করলেন, আর উনি আমাকে নিয়ে উপরে চলে আসলেন। এবার তোর কাছেই সবকিছু। যদি তুই একটু ছলনাগিরি করিস তাহলে তোর ভাই মরবে। আমি আপনার পা ধরে কসম করলাম আমি কোনো ছলনা করব না। আপনি আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মেনে নেব, কিন্তু একটা শর্ত মেনে নিতে হবে আমার আপনাকে। তোর কোনো শর্ত আমি রাখতে পারবো না। আমার যেটা মনে হবে আমি সেটাই করব, বুঝছিস? কথাটা বলে উনি আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিলেন। আমাকে বিছানার উপর রেখে উনি ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন এবং তারপর লক করে দিলেন। চাবিটা নিজের প্যান্টের পকেটে নিয়ে নিলেন। আমি শুধু একটা কথাই ভেবে পাচ্ছি না, ওনার বাবাকে খুন করতে পারে কে? কে আমাকে এভাবে ফাঁসিয়ে দিতে পারে? আমি তো এটাই বুঝতেছি না আমার সাথে কি হয়ে যাচ্ছে। আমি তখন আঙ্কেলের সাথে কথা বললাম। আঙ্কেলকে দেখে তো মনে হয় না কোনো খারাপ লোক। যদি খারাপ লোক হতো তাহলে তো আমার সাথে খারাপ আচরণ করতেন, কিন্তু তাকে দেখে মনে হয় না তিনি অনেক খারাপ লোক। এখন আমাকে বলতো শুনি, তুই কেন আমার বাবাকে খুন করলি? আমার বাবা তোর সাথে কি এমন করেছিল যে তুই আমার বাবাকে খুন করলি? তিনি আমার চুলগুলো নিজের হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে রেখে আমাকে কথাগুলো জিজ্ঞেস করতেছে। আমার তো মাথার অবস্থা করুন। আপনি বিশ্বাস করুন আমি আপনার বাবাকে খুন করিনি। প্লিজ আমাকে এভাবে কষ্ট দিবেন না। তাহলে ভিডিওটা কি মিথ্যে ছিল? কিভাবে ওটা মিথ্যা হবে আমাকে একটু বলে দে, যে ভিডিওটা কিভাবে মিথ্যা হতে পারে। শালি, প্লিজ আমার চুলগুলো ছেড়ে দেন, খুব ব্যথা লাগতেছে। প্লিজ ছেড়ে দেন, আমি আপনার হাত জোর করে বলতেছি, আপনার পায়ে পড়ছি প্লিজ, তাও আপনি আমার চুলগুলো ছেড়ে দেন। এটা তো আজকে মাত্র শুরু হলো, এখন আরো কি কি হবে আজকে থেকে শুরু। যতদিন বেঁচে থাকবি প্রতিটা মুহূর্ত তোকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথাটা বলতে বলতে উনি ওনার শার্টের বোতামগুলো খুলতে লাগলেন। শার্টের বোতাম খোলা শেষ করে উনি শার্টটা ছুঁড়ে ফেলে দিলেন ফ্লোরে। উনি আমাকে বিছানায় ওনার হাত দুটো দিয়ে চেপে ধরলেন। উনি আমাকে চেপে ধরেছে, আমি ব্যথায় কোকিয়ে উঠছি। বারবার ওনাকে সরানোর চেষ্টা করতেছি,
কিন্তু ওনার শক্তির সাথে আমি পারতেছি না। প্লিজ এরকমটা করবেন না আমার সাথে, প্লিজ। আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমার ভাইয়ের আজকে অপারেশন হবে, প্লিজ আপনি আমার সাথে এরকম করবেন না। অপারেশনটা তো আপনি করবেন, প্লিজ আমাকে ছেড়ে দিন। কিন্তু আমার কথা ওনার কান অব্দি পৌঁছাচ্ছে না, উনি তাও ওনার কাজটা করে যাচ্ছে। আমার গলায় ওনার ঠোঁট দুটো ভাসিয়ে দিয়ে পাগলের মতো চুম্বন করতেছে। আপনাকে আমি অনুরোধ করতেছি, আমি তো আপনার কাছ থেকে পালিয়ে যাচ্ছি না বা হারিয়ে যাচ্ছি না, তাই না? আপনি সারা জীবন, মানে আমি যতদিন বেঁচে আছি ততদিন তো কষ্ট দিতে পারবেন, তাই না? অন্তত আজকে আপনি আমার ভাইয়ের অপারেশনটা ঠিক মতো করুন, প্লিজ। আপনি যা বলবেন আমি তাই শুনবো, না হলে আমার আম্মু বাঁচবে না। আর একবার যদি তুই আমার কাজের ডিস্টার্ব করিস তাহলে তোকে এখানে খুন করে ফেলবো। ওনার কথা শুনে থমকে গেলাম, আর কোনো আওয়াজ করলাম না। একটা বালিশ নিয়ে মুখ গুজে দিয়ে কান্না করতে লাগলাম, কিন্তু না, সেই কান্নার কোনো শব্দ হচ্ছে না। বেশ কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিলেন। শুয়ে থাকলে চলবে নাকি? উঠে আমার পা টিপে দে। আমি কথা না শোনার ভান করে শুয়ে আছি। হঠাৎ করে উনি আমার চুল ওনার হাতের মুষ্টিবদ্ধ করে ধরে আমাকে বসিয়ে দিলেন বিছানার উপরে। কথা বলতেছি, কথা কি তোর কানে যায় না? যেটা বলতেছি সেটাই কর। কোনো উপায় না পেয়ে ওনার পা টিপে দিতে লাগলাম। দেখি আমি সব বন্ধ করে বেশ মজা নিচ্ছে। আর কোনো কথা বলার সাহস পেলাম না, ওনার পা টিপে দিতে লাগলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। এটাই ছিল আমার ভাগ্যে তাহলে। আজ সকালে কি ছিলাম আর রাত্রে কি হয়ে গেলাম। সব থেকে বড় কথা, উনি বিকেলে যে ব্যবহারগুলো করলো আমার সাথে, আর এখন যে ব্যাপারগুলো করতেছে, ওনাকে দেখে মনে হয় না যে উনি এতটাই খারাপ, কিন্তু চোখ দিয়ে দেখে সবকিছু দেখতে সেম। বিশ্বাস না করে উপায় নেই। হয়েছে, এখন যা, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে, হসপিটালে যাব। উনি কথাটা বলতে দেরি, আমি ছটপটি করে গোসল করে বেরিয়ে আসলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি রুমের ভেতর নিয়ে আমি আয়নার সামনে নিজেকে দেখতে। আজকে নিজেই নিজেকে দেখে চিনতে পারছি না। আয়নার ভেতরের থাকা মেয়েটা আমাকে গালি দিচ্ছে। সে বলতেছে, তোর মতো নষ্টা মেয়ে, তুই একটা মানুষকে খুন করেছিস। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে পেছনে ফিরে তাকিয়ে তো আমাকে, এটা কি করে হতে পারে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে, খুব তাড়াতাড়ি। আমি ওনার কথার কোনো জবাব না দিয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। এইভাবে আমার দিকে তাকিয়ে থাকার কি আছে? বললাম তো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, হসপিটালে যেতে হবে। আমি যেন আমার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। একটু আগে কি রূপ দেখলাম, এখন কি রূপ দেখাচ্ছে। কি হলো, কথা কানে যায় কিনা, নাকি অন্য কোনো ব্যবস্থা করতে হবে আবার? আমি রেডি, আমি এইভাবে যাব, আর কিছু লাগবে না আমার। অস্পষ্টভাবে কথাটা বললাম। এইভাবে আমি তোমাকে সবার সামনে, তাই না? আমার প্রেস্টিজ বলে কিছু আছে নাকি সেটাও ভুলে গেছো? ওনার এইবারের কথা বলাটা আমার বেশ খটকা লাগলো। উনি কি বলতে চাচ্ছে? উনি তো একটু আগে আমার সাথে যেটা করলো, আর এখন কিরকম ব্যবহার করতেছে। যাই হোক, এখানে অপেক্ষা করাটা ঠিক হবে না, আমাকে দ্রুত যেতে হবে, এত ন্যাকামো না করে। আমি ওনাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইলে উনি আমার হাতটা ধরে ফেলে। বুঝলাম না উনি কি করতে চাচ্ছে আসলে আমার সাথে। এই সেই বোকাটা, পরে সুন্দরভাবে বেরিয়ে আসো, বুঝছো? ওনার কথা শুনে অবাক না হয়ে পারলাম না। কি হচ্ছে এটা আমার সাথে? উনি তো আমাকে কষ্ট দেওয়ার জন্য নিয়ে এসেছে, তাহলে বোরকা দিচ্ছে কেন আমাকে? আমি আর ওনাকে প্রশ্ন না করে থাকতে পারলাম না। দেখুন, এত আদিক্ষেতা ভালো লাগতেছে না, কিন্তু আপনি প্লিজ চলুন একটু তাড়াতাড়ি। এটা করতেছি আমার স্বার্থের জন্য, আপনার জন্য না। আপনাকে যে কত টর্চার করছে তার তো দাগ পড়েছে, তাই না? আপনার আম্মু যদি আপনাকে প্রশ্ন করে তখন তো আপনি বিভ্রান্ত পড়ে যাবেন। তাই আপনাকে রক্ষা করার জন্য একটু তো ব্রেন খাটাতে হবে আমাকে। আচ্ছা, তাহলে এটাই ছিল ওনার মনে, আর আমি কিনা কি ভেবে বসেছিলাম। ছি, আমার ভাবনাগুলো সবসময় এত নিচু মানের হয় কিভাবে আমি বুঝি না। আমি ওনার সাথে কোনো তর্কে জড়ালাম না, কারণ আমার ভাইয়ের অপারেশন হবে, তাই আমাকে এখান থেকে তাড়াতাড়ি যেতে হবে। আমি দ্রুত গতিতে বোরকাটা পরে একটু ঠিকঠাক হয়ে নিলাম। পেছনে তাকিয়ে দেখি উনি দরজার এক সাইডে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। বুঝলাম না এইভাবে তাকিয়ে থাকার কি আছে। সেটা যাই হোক, ওনার যা করার করতেছে। এখন আমাকে তাড়াতাড়ি ওনাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। প্লিজ একটু তাড়াতাড়ি চলুন না। এত নাটক করতে হবে না, বুঝছো? আমি গিয়ে অপারেশনটা করব, শুধু বাকি সবকিছুই রেডি আছে।
ওনার কথাগুলো শুনে হাফ ছেড়ে বাঁচলাম। তাহলে ওনার মাথায় আছে যে আজকে আমার ভাইয়ের অপারেশন করাতে হবে। আমি তো ভাবছিলাম একা একা কি বিড়বিড় করতেছো? জোরে জোরে কথা বলো, যেন আমিও শুনতে পারি যে আমাকে গালি দিচ্ছ নাকি। সত্যি কথা, আমি আপনার বাবাকে খুন করিনি। প্লিজ এই কথাটা অন্তত বিশ্বাস করুন। উনি হঠাৎ করে গাড়ি দাঁড় করালেন। বুঝলাম না উনি হঠাৎ গাড়ি দাঁড় করালেন কেন। আমি এই বিষয়টা নিয়ে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার মাথা গরম করে দিবা না। এখনই বলে দিলাম, তাহলে অপারেশনটা আমি ঠিক মতো করতে পারবো না। ওনার কথা শুনে একদম চুপ হয়ে গেলাম, কারণ অপারেশনটা ঠিক মতো না হলে আমার ভাই বাঁচবে না, আর আমার ভাই বাঁচতে না পারলে আমার আম্মু মারা যাবে, আর আমার আম্মু মারা গেলে আমি বেঁচে থেকে কি করব। তারপর উনি গাড়ি চালাতে লাগলেন। হঠাৎ করে উনি কিছু বলতে শুরু করলেন। আব্বু আমার লাইফে এমন একজন পার্সন ছিল যাকে ছাড়া আমার শ্বাস রুদ্ধ হয়ে যায়, মনে হয় আমি মারা যাই। আমিও এক সময় কারো প্রেমে অন্ধ ছিলাম। সেও আমাকে অনেক ভালোবাসতো। আমাকে ভালোবাসতো না, এটা ভুল বললাম। সে আমার টাকাকে ভালোবাসতো, আর আমার বাবার টাকাকে। কিন্তু বিশ্বাস করো, আমি তাকে মন থেকে ভালোবাসতাম। সে আমার প্রথম ভালোবাসা ছিল। আমি তাকে এতটাই ভালোবাসতাম যে তার নিজের জীবনটাও বাজি রাখতাম আমি। আমার সাথে কাটানো তার লাস্ট বার্থডেতে আমার কাছ থেকে একটা জিনিস চেয়েছিল সে। আমি হাসি মুখে সেটা বরণ করে নিয়েছিলাম। সে চেয়েছিল আমার প্রপার্টির অর্ধেক মালিকানা। আমি তার বার্থডের দিন তাকে উইল করে দিয়েছিলাম। উনি কথা শুনে অবাক হলাম। কি হলো লোকটার? এতই ভালোবাসো তাকে? আর সেই মেয়েটা কিভাবে পারলো এত ভালো একটা মনকে ছেড়ে দিতে? তারপর কয়েকদিন পর থেকে সে আমাকে ইগনোর করতে থাকে, আর একসময় সে আমাকে বলে দেয় যে সে আমার সাথে আর রিলেশনে থাকবে না। তখন যে আমার মনের ভিতর কি একটা তোলপাড় শুরু হয়েছিল সেটা আমি জানি। আমি তাকে বলেছিলাম, তুমি চাইলে আমি তোমাকে আমার জীবনটাও দিয়ে দেব, কিন্তু তাও তুমি আমাকে ছেড়ে দিও না আমি বেঁচে থাকতে। তার উত্তরটা এমন ছিল, তাহলে তুই মারা যা। তার কথাটা শুনে সেদিন রাতে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমি, কিন্তু আমার বাবা আমার লাইফটাকে বাঁচিয়ে রেখেছে, শেষ হতে দেয়নি। আর সেই বাবাকে তুমি খুন করেছো। তোমাকে কি করে এত সহজে ছেড়ে দেই বলো? তোমাকে তো এর শাস্তি ভোগ করতেই হবে, দিনের পর দিন। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি সত্যি আপনার বাবাকে খুন করিনি। চুপ, একটা কথা বলবি না তুই, তাহলে কিন্তু তোকে আমি। ওনার কথা বলার ভঙ্গি দেখে সত্যি আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। তাই নাকি সংযম রেখে চুপচাপ গুটিসুটি মেরে বসে রইলাম। এখানে অযথা তর্ক করে কোনো লাভ হবে না। আগে আমার ভাইয়ের অপারেশনটা শেষ হোক। তোমার যা খুশি ভাবতে থাকো, কিন্তু একটা কথা ভুলেও চিন্তা করবে না যে আমাকে ফাঁকি দিয়ে তুমি চলে যাবা। তাহলে সেদিন এই তোমার পরিবারের লাস্ট দিন হবে। ওনার হুমকি দেওয়া কথাটা শুনে আমার মনটা কেঁদে উঠল। কেন আমার জীবনে এরকম ঘটনা ঘটলো? আমি কি এত বড় পাপ করেছিলাম যে আমার লাইফে এরকম একটা ঘটনা ঘটবে? আমরা হসপিটালে চলে এসেছি, আর একটা কথা মাথায় রাখবে, কাউকে বুঝতে দিবে না। তারপর আমরা দুজনই হাসপাতালে প্রবেশ করলাম। হসপিটাল প্রবেশ করে আমি আমার ভাইয়ের কেবিনের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে উনি আমার হাত ধরে টানতে টানতে আমাকে নিয়ে গেলেন ওনার কেবিনে। প্লিজ আমাকে আমার ভাইয়ের কেবিনে যেতে দেন। আম্মু কত টেনশন করতেছে আমাকে নিয়ে। তোমার আম্মু জানে তুমি আমার সাথে আছো, তাই না? তাহলে তুমি আমার সাথে যাবা। আপনি বুঝতে পারছেন না আমার মন কতটা ব্যাকুল হয়ে আছে আমার আম্মু আর আমার ভাইটাকে দেখার জন্য। প্লিজ আমি যাই, আপনি একটু পরে আসেন। উনি কিছু একটা ভাবতে লাগলেন। ভাবতে ভাবতে আমার হাতটা ছেড়ে দিলেন। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি ওয়াশরুমের দিকে যেতে লাগলেন, আর আমি এই সুযোগে এক দৌড়ে ভাইয়ের কেবিনের সামনে এসে উপস্থিত হলাম। কেবিনের ভিতরে প্রবেশ করে দেখি আম্মু জায়নামাজে বসে ভাইয়ার জন্য দোয়া করতেছে। আমি চুপি চুপি ভাইয়ার কাছে গিয়ে বসে পড়লাম। আমি ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। হঠাৎ করে আম্মু নামাজ শেষ করে আমাকে প্রশ্ন করলেন, ডাক্তার সাহেব কই রে মা? এই তো একটু আগে আসলাম। উনি আমাকে এক জায়গায় নিয়ে গেছিলেন, তো উনি রেডি হয়ে আসতেছে। আপনার ভাইকে এখন অপারেশন থিয়েটারে নিতে হবে, তার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, আপনাদের কর্তব্য আপনারা পালন করুন। তারপর ভাইয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে নেওয়া হলেও আমি আর আম্মু অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করতেছি কখন অপারেশন শেষ হবে। প্রায় 2 ঘন্টা পর উনি বেরিয়ে আসলেন অপারেশন থিয়েটার থেকে। আসসালামু আলাইকুম আন্টি, অপারেশন সাকসেসফুল। আপনাদের কোনো টেনশন নেই, 24 ঘন্টার মধ্যেই জ্ঞান ফিরে আসবে। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি ভাষা খুঁজে পাচ্ছি না বাবা। আরে আন্টি,
আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে? উপরওয়ালা যদি আপনাদের ছেলেরা হায়াত বাড়াতে তাহলে আমার বুকে কখনো সম্ভব হতো না এ বাঁচিয়ে রাখা। আর এই যে ম্যাডাম, আপনি আমার সাথে আসেন, আপনাকে কিছু ওষুধ লিখে দিব, সেগুলো ফার্মেসি থেকে আনবেন। তাহলে তুই ওষুধগুলো নিয়ে আয়, আমি তোর ভাইয়ের বাসায় বসে থাকি, কেমন? আমি কোনো কিছু বললাম না, অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলাম। আম্মু জানো, তোমার সাথে বসে আড্ডা দিতে খুব ইচ্ছে করছিল, কিন্তু সেই ভাগ্যটা আর হবে কিনা জানি না। আম্মুর দিকে কিছুক্ষণ ছলছল চোখে তাকিয়েছিলাম, তারপর উনি যেতে লাগলেন, আমিও পেছন পেছন যেতে লাগলাম। আপনার তো ভাইয়ার অপারেশন সাকসেসফুল, এই খুশিতে তো আমাকে মিষ্টি খাওয়ানো উচিত, তাই না? এখনো তো অনেক রাত, সকাল হলে না হয় আপনাকে খাওয়াবো। আপনি চাইলে কিন্তু আমি এখনই খাইতে পারি, তাও অনেক আনন্দে। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না, কি বোঝাতে চাচ্ছেন আপনি? কিছু বুঝতে হবে না, এখন শুধু দরজাটা বন্ধ করে দিয়ে আমার সামনে এসে দাঁড়াও, তাহলেই হবে। দরজা বন্ধ করতে হবে কিসের জন্য? আপনি বলেন, আমি শুনতেছি তো। একবার কথাটা বলছি, সেটা পালন না করে মুখের উপর তর্ক করতেছিস, সাহস কি করে হলো তোর? ধমক শুনে আর কোনো কিছু বলার সাহস পেলাম না। তাড়াতাড়ি গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে লক্ষ্মী মেয়ের মতন সামনে এসে দাঁড়ালাম। হঠাৎ করে উনি আমার 2 হাত ধরলেন। বুঝতেছি না আসলে উনি কি করতে চাচ্ছেন। আপনি আমার হাত ধরতেছেন কিসের জন্য? সুরসুরি লাগে। কই, আগে তো জানতাম না কারো হাত ধরলে সুরসুরি লাগে। কথাটা বলে উনি আমাকে একটা দিয়ে ওনার বুকের মাঝে মিশিয়ে নিলেন। এ যেন অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে আমার ভেতর, কিন্তু উনি কি করতেছে আর কি করতে চাচ্ছে ভয় লাগছে খুব আমার। এখানে অত্যাচার শুরু করে দিবে না তো? উনি আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলেন, ওনার থুতনিটা আমার কপালের উপর রাখলেন, ওনার নিঃশ্বাসগুলো আমার কানে বারবার প্রতিধ্বনি খাচ্ছে। এ যেন অন্যরকম একটা ফিলিংস, অনুভব করা ছাড়া বলে বোঝানো সম্ভব না। কেন তুই আমার বাবাকে খুন করতে গেলি? তাহলে আজকে কি তোর উপর প্রতিশোধ দিতে হতো? ওনার কথাটা শুনে বুকের ভেতর ভয় লাগা শুরু করে দিল। কই, এতক্ষণ তো ভালোই লাগতেছিল, কিন্তু ওনার কথাটা শুনে এতটা ভয় লাগতেছে কেন আমার? আজকে আমাদের মাঝে হয়তো শুধু ভালোবাসাটাই থাকতো, কোনো প্রতিশোধের দেওয়াল থাকতো না দুজনের মাঝে। হঠাৎ করে উনি আমাকে সামনে থেকে ঘুরিয়ে নিলেন, বিদ্যুৎ ওনার ঠোঁট আমার ঠোঁট দখল করে নিল। বিষয়টা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমার এতটাই ভালো লাগতেছে যে বলে বোঝাতে পারবো না। এখন যা, তুই তোর ভাইয়া আর তোর আম্মুর সাথে কথা বলে নে, সকালে আমার সাথে তোকে যেতে হবে। আমাকে আমার ভাই সুস্থ হওয়া পর্যন্ত এখানে থাকতে দেয়া যায় না? আমি যেটা বলছি ঠিক সেটাই হবে। আমি আর কোনো কিছু বলার সাহস পেলাম না, মাথা নিচু করে বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ পেছন দিক থেকে ডাক দিলেন, তাই থমকে দাঁড়িয়ে গেলাম। উনি আমার সামনে একটা টিস্যু হাতে নিয়ে দাঁড়ালেন, নিজে থেকেই উনি আমার ঠোঁট দুটো ভালো করে পরিষ্কার করে দিলেন। এখন যেতে পারো। আমিও চুপ করে চলে আসলাম, ওনার কোনো কথার উত্তর না দিয়ে। প্রতিটা কদমে আমাকে ভাবাচ্ছে, কে আমাকে এভাবে ফাঁসিয়ে দিল? আমি কার জীবনে কি এমন ক্ষতি করেছি যে আমার জীবনটাকে নরক তুল্য যন্ত্রণায় পরিণত করে দিল? এভাবে এখনই হাল ছেড়ে দিলে চলবে না, এর সত্য ঘটনা আমাকে বের করতেই হবে। হ্যাঁ, আমি সত্য ঘটনা বের করে ছাড়বো। এর পেছনের রহস্যটা কি? কথাগুলো ভাবতে ভাবতে ভাইয়ার কেবিনে প্রবেশ করলাম। ভাইয়ার কেবিনে প্রবেশ করে দেখি আম্মু ভাইয়ার মাথার কাছে বসে আছে আর ভাইয়ার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি রে মা, ডাক্তার সাহেব কি বললো? কতদিন লাগবে সুস্থ হতে? কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে, টেনশন করার কিছু নেই। এখন তো অপারেশনটা ঠিকঠাক মতো হয়েছে, তাই না? ইদানিং দেখতেছি তুই খুব কম সময় হাসপাতালে থাকিস, বেশিরভাগ সময় হাসপাতালের বাইরে থাকিস, ব্যাপারটা বুঝলাম না। তোমাকে কোনো কিছু বলতে হবে না, আমি যা করতেছি আমাদের মঙ্গলের জন্য করতেছি, এটাই মাথায় রেখো। আমি জানি তুই খারাপ কোনো কিছু করতে পারিস না, কিন্তু তারপরও টেনশন হয় তোকে নিয়ে খুব। তোমার সেই বিশ্বাসের মর্যাদা তুমি রাখতে পারোনি, এর প্রধান কারণ হচ্ছে আমাদের দারিদ্রতা। তুমি যদি জানতে পারো আমি কি করেছি, হয়তো তোমার মেয়ে বলে আমাকে স্বীকার করবে না, কিন্তু সত্যি কথা তো লুকিয়ে রাখা পসিবল না, একদিন না একদিন তোমাকে বলতেই হবে। কি রে মা, কি এমন ভাবতেছিস এত মনোযোগ দিয়ে? তেমন কিছুই না, আমি এখন একটু বেরোবো, আজকে আর তোমাদের সাথে দেখা হবে না। কি বলিস? এত রাতে কোথায় যাবি? আর কোথায় থাকবি যে হসপিটালে থাকবি না? তুমি আমাকে বিশ্বাস করো, তাই না হয় সেটাই ভেবে রাখো যে কোনো খারাপ কিছু করব না। আমি তোর মা,
আমার তো জানার অধিকার আছে তুই কোথায় থাকবি। তোমার সবকিছু জানার অধিকার আছে, কিন্তু কয়েকটা দিন আমাকে সময় দাও, তারপরে তোমাকে সবকিছু বলবো। এখন কোনো রকম প্রেশার দিও না প্লিজ। আচ্ছা, তোর যেটা খুশি সেটাই কর, আমি আর কিছুই বলবো না আমি এই ব্যাপার নিয়ে তোকে। মাকে কোনো কিছুর উত্তর না দিয়ে বেরিয়ে আসলাম কেবিন থেকে। আসার সময় পেছনে ফিরে তাকিয়ে দেখি আম্মু মাথা নিচু করে কি যেন ভাবতেছে। আমি সেদিকে লক্ষ্য না করে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখি উনি বাইরে দাঁড়িয়ে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছিলেন যে কখন আমি আসবো আর কখন ওনার বাসায় নিয়ে গিয়ে অত্যাচার শুরু করবে। কি ব্যাপার, এত তাড়াতাড়ি কথা বলা শেষ হয়ে গেল যে? আমি তো ভাবলাম আজকে সারা রাত মনে হয় আপনার কথা শেষ হবে না। আমার মাথা ব্যথা করতেছে। আমি এখন কারোর সাথে বকবক করতে রাজি না। আমাকে এখন যেতে হবে। এখন যেখানে নিয়ে যাবেন চলুন, যাচ্ছি আপনার সাথে। বাহ, আপনার রাগ দেখে তো অনেকটা ভয় পেয়ে গেলাম। এত রাগ কোথায় লুকিয়ে রাখেন শুনি একটু। এরকম বিরক্তিকর প্রশ্ন করবেন না, বুঝছেন? আপনার কথা আমি রেখেছি, এখন যা করার করুন। সত্যি, এখন যা করার করব। আচ্ছা চলো তাহলে। কথাটা বলে উনি আমার একটা হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গেলেন। বাইরে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিলেন, আর উনি অপর পাশে গিয়ে বসলেন ড্রাইভিং সিটে। আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা ছিল আমার। কারো ইম্পর্টেন্ট কথা শোনার সময় নেই আমার, বুঝছেন? আপনার সাথে আমি একটা চুক্তি করতে চাই। সেটা হলো, যদি আমি প্রমাণ করতে পারি যে আপনার বাবাকে আমি খুন করিনি, তাহলে আমাকে সারা জীবনের জন্য মুক্তি দিতে হবে। আচ্ছা, আমারও তাহলে একটা শর্ত আছে, আর সেটা হলো তোকে মাত্র 1 মাসের ভিতরে করতে হবে। আর যদি এর মধ্যে করতে না পারিস তাহলে তোকে সারা জীবনের জন্য আমার কাছেই পস্তাতে হবে। এত কম সময়ের মধ্যে কিভাবে পসিবল? আপনি একটু বলুন তো। আমি তো এখানকার কিছুই চিনি না যে এত তাড়াতাড়ি খুনিকে বের করব। সেটা তোমার ব্যাপার। তুমি শর্ত দিয়েছো, আমি মেনে নিয়েছি। আমি শর্ত দিয়েছি, তুমি এখন মানবে কি মানবে না বলো। আচ্ছা, আমি রাজি আছি। এই মাস যখন আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারবো। এই পারমিশনটা আমাকে দিতে হবে তাহলে। ওকে দিলাম, কিন্তু আমার যখন যা খুশি তাই করব। কোনো রকম বাধা বা বিপত্তি করার কথা বলা যাবে না। কি লোক রে বাবা, প্রতিটা কথায় শর্ত দেয়। আপনার কুমতলব কি সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। কি আর করব, আপনি দেহটা চান তো সবসময় দিয়ে দেব, সমস্যা নেই। আমার দেহটার উপর আপনার এত লোভ। আমরা বাসায় এসে পড়েছি, নামো। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তরটা পেলাম না। উনি আমার প্রশ্নের উত্তরটা না দিয়ে গাড়ি থেকে নেমে এসে এই পাশের দরজা খুলে আমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে ওনার কোলে তুলে নিলেন। এরকম কাণ্ড দেখে হতবাক হয়ে গেলাম। কি করতেছেন আপনি এসব? আমাকে নামিয়ে দিন বলছি, এখনই নামিয়ে দিন আমাকে। শর্তের কথা কি ছিল? আমার যখন যা খুশি আমি তাই করতে পারবো। এবার আমি চুপ হয়ে গেলাম, আর কিছু বললাম না। চুপচাপ উনি যেটা করতেছেন ওনাকে করতে দিচ্ছি। একটু পর খেয়াল করে দেখলাম আমরা এতক্ষণ যেই বাড়িতে ছিলাম এটাই সেই বাড়ি না, অন্য একটা বাড়ি। এটা আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন? আমাকে এখান থেকে নিয়ে চলুন। এটা একটা ভূতের বাড়ি, তোমাকে নিয়ে এসেছি। এখানে ভূত আছে, তোমার যে রক্ত আছে সেই রক্তটা কি ভূতের অনেক পছন্দ। তাদের সাথে একটা ডিল করেছি আমি, তোমার রক্ত দেব তাদেরকে, আর তারা আমাকে অনেক টাকা দিবে। ছি, আপনি এতটাও নিচু মনের মানুষ? আপনাকে দেখে তো ছি। মেয়েদের এ একটাই দোষ, কোনো কিছু না দেখে উদয় একটা মন্তব্য করে বসে। যে উনি আমাকে ভেতরে নিয়ে গেলেন, ভেতরটা দেখে তো আমি পুরাই অবাক। এদিকে কারো বাড়ি নাকি রাজপ্রাসাদ? এটা আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? একটু আগে বললাম তো এটা ভূতের বাড়ি, তারপরও জিজ্ঞেস করার কি আছে? দেখেন, একদম ফাজলামো করবেন না। প্রশ্নের সোজা উত্তর দিলে কি আপনার সমস্যা হয়? সবসময় বাঁকাভাবে কথা বলেন কিসের জন্য? কিরে ভাইয়া, তুই আবার এটা কাকে কোলে নিয়ে আসিস এভাবে? আর মেয়েটা কে? হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে বেরিয়ে এসে ওনাকে জিজ্ঞেস করলেন। আমি মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা দেখতে কি মিষ্টি, অনেক সুন্দর দেখতে মেয়েটা। কিরে ভাইয়া, কথা বলতেছিস না কেন? কিসের জন্য তুই এটা আবার কাকে নিয়ে আসলি? আম্মু, ও আম্মু, দেখো তোমার ছেলে কাকে যেন নিয়ে এসেছে। এই পিচ্ছি, আর একবার যদি চিল্লাইছিস আজকে তোর কান গরম করে দেব। চুপচাপ দেখে যান। এই যে মিস্টার, এখন তো আমাকে নামিয়ে দিন। এভাবে ছোট বাচ্চাদের মতো আমাকে কোলে তুলে রাখছেন কিসের জন্য? ওনার কানে ফিসফিস করে কথাটা বললাম। যেটা হচ্ছে হতে থাক, একটা কথা বলবে না। লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ যেভাবে আছো ঠিক সেইভাবে থাকো, কিছু করার চেষ্টা করবে না।
আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। হঠাৎ করে উপরে তাকিয়ে দেখলাম একটা মহিলা উপর থেকে নিচের দিকে নামতেছে। আমি ওনার দিকে তাকিয়ে দেখলাম সেদিকে ওনার কোনো ভ্রুক্ষেপ নেই, উনি ওনার মতো। কি আজব লোক রে বাবা, আমার মনে তো হচ্ছে মহিলাটা ওনার আম্মু। কিরে, তুই এখন এটা কাকে নিয়ে আসলি? আর এভাবে বেহায়ার মতো একটা মেয়েকে কোলে করে রাখতেছিস কিসের জন্য? শরম করে না তোর? এটা তোমার বৌমা আর ছুটকি, এটা তোর ভাবি। এখন হয়েছে? আর কোনো কথা, আর কোনো প্রশ্ন আছে কারো? কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে? তুই বিয়ে করলি কবে? আর আমাদের না জানিয়ে? আম্মু, তোমার ছেলের কাণ্ড দেখো। কিরে, তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলতেছিস? আমার মাথা একদম ঠিক আছে। এই ছুটকি, তোর ভাবিকে নিয়ে আমার রুমে যা। তারপর উনি আমাকে ওনার কোল থেকে নামিয়ে দিলেন, আর ছুটকি এসে আমার ডান হাতটা ধরে উপরে নিয়ে যেতে লাগলো। আচ্ছা ভাবি, ভাইয়ের সাথে কি তোমার রিলেশন ছিল? বা তুমি কি সেই মেয়ে যার কারণে ভাইয়া আজকে এরকম? না, আমি একজন অচেনা। তার মানে তাহলে ভাইয়ার সাথে তোমার পরিচয় হলো কিভাবে, আর বিয়ে হলো কিভাবে? সেটা একটা লম্বা কাহিনী, আজকে একটু ক্লান্ত লাগতেছে। সকালে তোমাকে বলি, যদি তুমি মন খারাপ করো। আমার এখানে মন খারাপ করার কি আছে? ক্লান্ত লাগতেছে, তাড়াতাড়ি রুমে আসো, শুয়ে পড়ো আর ঘুমিয়ে যাও। তোমার বজ্জাত ভাই যদি আমাকে এত তাড়াতাড়ি ঘুমাতে দিত তাহলে কাজ হয়ে যেত। একটু করে এসে নাটক শুরু করে দেয় আমার সাথে। কিন্তু একটা কথা, আমার খুব ভালো লাগছে এই বাসাটা ওনার কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। এত কিছু ভেবেই আমার লাভ কি? আমাকে যেভাবে চালাবে আমাকে সেভাবেই চলতে হয়, এটাই হলো বড় কথা। কিরে, তোর মাথা ঠিক আছে? তুই তো বাবার খুনিকে বিয়ে করে নিয়ে এসেছিস। দেখো আম্মু, আমি কথা দিয়েছিলাম আমি আমার বাবার খুনিকে নিয়ে হাতে শাস্তি দেব। তাই বলে তোর বাবার খুনিকে তুই বিয়ে করবি? এটা নিতে পারতেছি না, এটা ঠিক করিসনি। আমি এই মেয়েকে কখনো পুত্রবধূ হিসেবে মেনে নেব না। আরে আম্মু, মেয়েটা বলতেছে মেয়েটা নাকি বাবাকে খুনি করেনি, বাবার সাথে নাকি কিছু কথা ছিল, তার কথাগুলো বলে বেরিয়ে গিয়েছিল। তুই ওই মেয়েটার কথা বিশ্বাস করতেছিস তাই না? যেখানে একটা ভিডিও আমার কাছে আছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে মেয়েটা তোর বাবাকে খুন করে বেরিয়ে যাচ্ছে। আম্মু, তোমার কি কমন সেন্স বলতে কিছুই নেই? যদি ভিডিওটাতে দেখা যেত যে মেয়েটা সত্যি বাবাকে খুন করতেছে, তাহলে না হয় একটা কথা ছিল। সেখানে দেখা যাচ্ছে বাবা রক্তাক্ত লাশ পড়ে আছে আর মেয়েটা বেরিয়ে যাচ্ছে। তুই যেটা ভালো বুঝিস করতে থাক, এই বিষয় নিয়ে আমার সাথে কোনো কথা বলতে আসবি না। আর একটা কথা, কান খুলে শুনে রাখ, আমি ওই মেয়েকে কখনো আমার পুত্রবধূ হিসেবে গ্রহণ করব না। আচ্ছা ছুটকি, তোমার ভাইয়ের সমস্যার কথাটা বললে, আর বললে একটা মেয়ের কথা, কাহিনীটা কি বলবে আমাকে? সরি ভাবি, এটা আমি কখনো তোমাকে বলতে পারবো না। কারণ যদি ভাইয়া কোনোভাবে জানতে পারে যে আমি কথাটা তোমাকে বলেছি, তাহলে ভাইয়া আমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। কিরে, এখানে কি হচ্ছে? কে কাকে জ্যান্ত পুঁতে ফেলবে? কই কিছু না ভাইয়া, আমরা তো ফান করতেছিলাম, তাই না ভাবি? ছুটকির মুখের রিয়াকশন দেখে বুঝতে পারলাম মেয়েটা অনেক ভয় পেয়ে গেছে, আর আমার মুখ থেকে হ্যাঁ সূচক শব্দ শোনার অপেক্ষা করতেছে। তাই আমিও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। নিমেষেই ছুটকির মুখে মুচকি হাসি চলে আসলো। অনেক রাত হয়েছে ছুটকি, রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, কালকে গল্প করিস তোর ভাবির সাথে। তারপর ছুটকি আর একটা কথা না বলে রুমে চলে গেল, আর উনি রুমের দরজা লাগিয়ে দিল। তারপর উনি আমার থেকে ধীরে ধীরে এগিয়ে আসছে, আর আমার গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। এখন আমি তোকে যে প্রশ্ন করব ঠিক তার উত্তর দিবি, একটু ভুলভাল বলার চেষ্টা করবি না। ওনার কথা বলার ভঙ্গি আর মুখের রিয়াকশন দেখে সত্যি আমি অনেক ভয় পেয়ে গেছি। এখন আমাকে মারধর করবে না তো আবার? কিরে, কথা বলতেছি কানে যায় না? কথা বলতেছিস না কিসের জন্য? বোবা হয়ে গেলি নাকি? এভাবে চুপ করে থাকলে কি হবে? আমার কথার উত্তর দিলেই তো হয়, নাকি কানের নিচে কয়েকটা দেওয়ার পর উত্তরটা পাবো? আচ্ছা, আপনার প্রশ্নগুলো করেন। নিচু স্বরে কথাটা বললাম। আচ্ছা, তুই যদি সেদিন আমার বাবাকে খুন না করে থাকিস, তাহলে কে খুন করেছে? তুই তাহলে তো নিশ্চয়ই জানিস।
আমাকে আঙ্কেল একটা নার্সের দ্বারায় ডেকে এনেছিলেন। আঙ্কেল আমাকে একটা কথা বলেছিল, আর আমি সেই কথাটা না করে দেই। আব্বু কি এমন তোমাকে কথা বলেছিল যেটা তোমার পক্ষে পসিবল ছিল না? আমি কথাটা আপনাকে বলতে চাচ্ছি না। আমি প্রশ্ন করেছি আর তার উত্তর চেয়েছি, কোনো না কথা শুনতে চাইনি। আমি একবার বলেছি তো বলতে পারবো না, তারপরেও জোর করতেছেন কিসের জন্য? একটু ভালো ব্যবহার দেখিয়েছি, মাথায় উঠেছিস তাই না? কথাটা বলতে বলতে উনি এসে ওনার বাঁ হাত দিয়ে আমার চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরলেন। চুলগুলো এমন ভাবে মুষ্টিবদ্ধ করে ধরেছেন, আমার মাথা ঝিমঝিম করতে লাগলো ব্যথায়। আমি ব্যথা পাচ্ছি, আমার চুলগুলো ছেড়ে দিলে ভালো হয়। তুই কি আমাকে হুমকি দিচ্ছিস? আর আমি যেগুলো এতক্ষণ প্রশ্ন করলাম তার সঠিকভাবে উত্তর না দিয়ে বাঁকা কথা বলতেছিস কিসের জন্য? আচ্ছা, আপনি আমার চুলগুলো ছেড়ে দেন, আমি বলতেছি। ভালোভাবে কথা বললে মনে হয় গায়ে লাগে না তাই না? সেদিন আপনার বাবা আমাকে তার কেবিনে ডেকে আপনার বিয়ের প্রস্তাব দিয়েছিল আমাকে। আর তাতে তুমি রেগে যাও, রেগে গিয়ে বাবাকে খুন করে ফেলো, তাই তো? এরকমটা ছিল না। আমি আপনার বাবাকে বলে দিয়েছিলাম যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। কথাটা বলে আমি কেবিন থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর কি ঘটেছিল সেটা আমি জানি না। একটু ভেবে দেখো, এমন কোনো ঘটনা ঘটেছিল যেটা তোমার চোখে সন্দেহ মনে হয়েছিল? আমি সেদিন সবাইকে স্বাভাবিকভাবে দেখেছিলাম, কাউকে অস্বাভাবিকভাবে থাকতে দেখিনি, তাই আমি কাউকে দোষারোপ করতে পারবো না। তাহলে তুই কিভাবে জোর গলায় বলতে পারিস যে তুই আমার আব্বুকে খুন করিসনি? আর তুই কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবি? উত্তর দে। তাহলে এই ছিল ওনার তলে তলে যে আমাকে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত। আমি তো না বুঝে সেখানে পা বাড়িয়ে দিয়েছি। এবার কি হবে? কি হলো মিস মিথ্যাবাদী, এবার কি বলবেন? এখন আবার ভাবতেছেন যে এখন কি বলা যায়, তাই তো? আমি যেহেতু বলেছি খুন করিনি, আর আমি এটা ভালো করে জানি যে আমি খুন করিনি, আমি প্রমাণ করে দেখাবো যে আসল খুনি কে। সময়টা কিন্তু মাত্র 1 মাস, বুঝছেন? নাকি ভালো করে বুঝিয়ে দিতে হবে আরো? সময়টা নিয়ে মাথা ব্যথা আমার, আপনার না। এখন আমাকে ডিস্টার্ব না করলেই খুশি হব। আমাকে আমার মতো থাকতে দিন। এটা কিভাবে পসিবল যে আপনাকে আপনার মতো ছেড়ে দেব? আমি তো ডিস্টার্ব করবই। আপনার যা করার, যা খুশি, যা ইচ্ছা তাই করতে থাকেন, কিন্তু এখন আমাকে ঘুমাতে দেন। একটু ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। আমার ঘুম ধরলে কিন্তু আমি... আপনার ঘুম ধরলে যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে তাহলে আপনি তাকে রাগের মাথায় খুন করে ফেলেন, তাই তো? আপনার এই বেয়াদব দাঁতগুলো বের করবেন না আমার সামনে, সেটা আপনাকে অনেক আগেই বলে দিয়েছি। কথাটা মাথায় রাখবেন সব সময়। কথাটা বলে আমি বিছানার এক সাইডে গিয়ে শুয়ে পড়লাম, একটা কাঁথা গায়ে দিয়ে। একটু উকি মেরে দেখলাম যে উনি কি করেন। দেখলাম যে উনি এখনো সেখানেই দাঁড়িয়ে আছে আর কি যেন ভাবতেছে মনোযোগ দিয়ে। আমি সেদিকে ভ্রুক্ষেপ না করে ঘুমানোর জন্য প্রস্তুতি নিলাম, আর ভাবতে লাগলাম কি থেকে কি হয়ে গেল আমার জীবনে। এত ঘুমানোর চেষ্টা করতেছি কিন্তু তবুও কেন জানি ঘুম ধরতেছে না। বারবার ভাইয়া আর আম্মুর কথা খুব করে মনে পড়তেছে। জানি না আম্মু আমাকে নিয়ে কি ভাবতেছে, আর এই অসময়ে যদি আমি আম্মুর পাশে না থাকতে পারি তাহলে কেমন মেয়ে আমি তার। পরিস্থিতি আজকে আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে, চিন্তা করলেই গা শিউরে ওঠে। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুম মামা এসে আমার চোখ দুটো নিদ্রায় নিদ্রিত করে দিয়েছে বুঝতেই পারিনি। হঠাৎ করে মনে হলো কে যেন আমার গা ঝাঁকুনি দিচ্ছে। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে চোখ মেলে ভালো করে সামনে তাকিয়ে দেখি বজ্জাত লোকটা। তাই আবার বিছানায় গা এলিয়ে দিলাম ঘুমানোর জন্য। এখনো ভালোভাবে ঘুম হয়নি, কারণ কালকে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিল তাই। এই মিস মিথ্যাবাদী, এটা আপনার বাবার বাসা না যে যখন খুশি তখন ঘুম থেকে উঠবেন। এখন আপনাকে এখানে কাজ করতে হবে, তার বিনিময়ে খাইতে পারবেন এই বাসায়। উনি কি বললেন সব মাথার উপর দিয়ে চলে গেল, একটাও কানে নিইনি। আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমটাও জরুরি ওনার কথার থেকে। কি হলো, কথা বলছি কানে যায় না? কোনো কথা না বলে চুপচাপ কাঁথাটা কানের কাছে টেনে নিয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলাম। বুঝছি, এই প্রক্রিয়ায় কাজ হবে না। ভালোভাবে বললে তো তার কানে ভালোভাবে পৌঁছায় না। নিশ্চিন্তে ঘুমিয়ে আছি, হঠাৎ করে মনে হলো বৃষ্টি পড়তেছে আমার গায়ে। কিন্তু আমার যতদূর মনে পড়ে আমি তো বিছানার ভেতর ছিলাম, তাহলে আমার গায়ে পানি আসবে কোথা থেকে? চমকে উঠলাম। আই, কোন শালারে আমার গায়ে পানি ঢেলে দিল? তাকে আজকে আমি আস্ত রাখবো না, দাঁড়া দেখাচ্ছি মজা। এই যে আমি নামক শালাটা সামনে দাঁড়িয়ে আছি। ওনার কণ্ঠ শুনে আমি একদম নিস্তব্ধ হয়ে গেলাম, আর কোনো কিছু বলার সুযোগ পেলাম না।
চোখ দুটো আলতো করে ফাঁক করে সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে কাঁথা গায়ে দিয়ে আবার শুয়ে পড়লাম। এখন কি অন্য ব্যবস্থা করতে হবে, নাকি উঠে বাসার সব কাজ করবে, কোনটা? এই লোককে সুবিধার মনে হচ্ছে না, যখন তখন যেটা সেটা করে ফেলতে পারে। তার থেকে কিছুক্ষণ কাজ করলে মনে হয় মঙ্গল হবে আমার জন্য। তাহলে ওনার হাত থেকে রেহাই পাবো একটু হলেও। বিছানা থেকে উঠে ওনার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম, কারণ পানিতে সবকিছু ভেসে গেছে। এখন এগুলো চেঞ্জ করতে হবে। হাতের কাছে যা আছে তাই নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ভাবি, আরে ভাইয়া, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো আর বিছানায় এভাবে পানি পড়ে আছে কিসের জন্য? তেমন কিছু না, পানি খেতে ধরছিলাম, পড়ে গিয়েছিল। ভাইয়া, তুমি এখনো ছোট বাচ্চা রয়ে গেলে। তোমার স্বভাবটা এখনো পাল্টালো না, তাই না? হয়েছে, আমাকে আর লেকচার দিতে হবে না। তোর কয়েকদিন পর বিয়ে দিয়ে এই বাসা থেকে বিদায় দিচ্ছি। ওয়েট, তোমার সাহস কি করে হয় আমার আব্বুর বাসা থেকে আমাকে তাড়িয়ে দিতে চাচ্ছিস? কে কাকে কার বাপের বাসা থেকে তাড়িয়ে দিতে যাচ্ছে একটু শুনি। দেখো না, তোমার বজ্জাত ছেলেটা বলতেছে আমার নাকি বিয়ে দিয়ে আমাকে এই বাসা থেকে তাড়িয়ে দেবে। তুমি তোমার ছেলের বিচার করবে আমার মুখের সামনে। তোদের দুজনের কি কোনো কাজ নেই? একসাথে হলেই ঝগড়া শুরু করে দিস। এতে আমার দোষ কোথায় বলো? আমি তো আমার রুমে ছিলাম। তোমার মেয়ে আমার রুমে আসলো কিসের জন্য? আমি তোর রুমে কবে আসলাম? আমি আমার ভাবির রুমে এসেছি, তোর রুমে আসিনি, বুঝছিস? তুই এখান থেকে বেরিয়ে যা। আম্মু, তোমার মেয়ে কিন্তু আর বেশি বকবক করতেছে, পিটানি দিব। এখান থেকে চলে যেতে বলো। ছুটকি, চল আমরা নিচে যাই। এই রুম থেকে আমাদের কোনো কাজ নেই। আচ্ছা আম্মু, চলো তাহলে নিচে যাই। আর শোন, তোকে বলছি, তুই যদি আর একবার ভুল করেও আমার রুমে এসেছিস তো তোকে অপমান করে আমি বের করে দেব, মনে রাখিস কথাটা। আরে এটা কি হলো আম্মু? এভাবে আম্মু আমার উপর রেগে গেল কিসের জন্য? আর মন খারাপ করে আমার রুম থেকে চলে গেল কিসের জন্য বুঝলাম না। তাহলে কি আম্মু আমাকে ভুল বুঝতে শুরু করলো নাকি? আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলাম। ওনার দিকে তাকিয়ে দেখি ওনাকে বেশ চিন্তিত লাগতেছে। হঠাৎ করে ওনার আবার কি হয়ে গেল? মুড অফ দেখাচ্ছে কেন ওনার? আরে এত রেগে যাচ্ছেন কিসের জন্য? বললেই তো হয়। বলছি না তুই তোর মতো থাক, আর একটা কথা বলবি না, তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। কথাটা বলে উনি সজোরে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে আবার কি এমন হয়ে গেল যে উনি আমার উপর এরকম রিয়াকশন দেখাচ্ছে? প্লিজ একবার বলুন আপনার কি হয়ে গেল এই এতটুকু সময়ের মধ্যে। তোকে বলছি না আমার সাথে কথা বলবি না, তারপরও কথা বলতেছিস কিসের জন্য? আবার মাইর খাওয়ার জন্য? আরে আপনি তো আমাকে এভাবে অত্যাচার করার জন্য নিয়ে এসেছেন, আপনার থেকে ভালো কিছু আমি আশা করব কিভাবে, তাই না? এখন আর কোনো কথা শুনতে চাচ্ছি না। ফ্রেশ হয়েছিস, এখন যা, আমার জন্য নাস্তা নিয়ে আয় রুমে। আমি আর ওনার কথার উত্তর দিতে পারলাম না, কারণ ওনাকে এখন আরো রাগান্বিত দেখাচ্ছে। তাই কোনো কথা বললাম না। রুম থেকে বেরিয়ে সোজা নিচে নেমে আসলাম। আমি তো এই বাসার কিছুই চিনি না, কোথায় কি রাখা আছে। তাই বুয়াকে খুঁজতে লাগলাম। অবশেষে বুয়ার দেখা পেলাম। বুয়ার দ্বারাই সব কিছু দেখে নিলাম। তারপর ওনার জন্য নাস্তা বানালাম এবং বাসার সবার জন্য নাস্তা বানিয়ে নিলাম বুয়ার সাহায্য নিয়ে। নাস্তার টেবিলে সব কিছু নাস্তা রেডি করে দিয়ে ওনার জন্য একটা প্লেটে নাস্তা নিয়ে রুমে চলে আসলাম। এই নিন আপনার নাস্তা। নাস্তা এনেছিস ভালো কথা। এখন একটা কাজ কর, আমার পা গুলো ব্যথা করতেছে, আমার পা টিপে দে। ওনার ইচ্ছা মতো ওনার পা টিপে দিতে লাগলাম। কোনো কথা বাড়ালাম না, কারণ উনি তো আমাকে প্রথমে বলেই দিয়েছিল আমাকে এখানে অত্যাচার করার জন্য এনেছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। বুঝলাম না চোখ দুটো এত বেইমান হলো কিভাবে যে নিজের অজান্তেই পানি বের করে দিল। আমি তো চাচ্ছি নিজেকে শক্ত করতে, কিন্তু চোখ দুটো কেন সেটা বুঝতেছে না। এখন খুব করে আমার আম্মু আর ভাইটাকে দেখতে ইচ্ছে করতেছে। ভাইয়ার কথা মনে পড়তেই অনেক জোরে জোরে কান্না করতে ইচ্ছে করতেছিল একবার ভাইয়াকে দেখার জন্য, কিন্তু অত্যাচারের ভয়ে মুখ ফুটে একবার বলতে পারছিলাম না। হায়রে জীবন, যেখানে নিজের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, এটাকে কি জীবন বলে? হইছে, এখন ঘরটা পরিষ্কার কর। উনি যেটা বলতেছে আমি ঠিক তাই করতেছি, কোনো ব্যতিক্রম করতেছি না। এতক্ষণ ক্ষুধা না লাগলেও এখন ওনার খাওয়া দাওয়া দেখে প্রচুর ক্ষুধা লাগতেছে। আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন আজকে প্লিজ? আচ্ছা নিয়ে যাব। এখন যেটা করতেছো সেটা করতে থাকো।
আমি ভাবতে পারিনি উনি এত সহজে রাজি হয়ে যাবে। যাই হোক, রাজি যেহেতু হয়ে গেছে সেহেতু নিয়ে যাবে। অনেক হয়েছে, এখন বাইরে গিয়ে কিছু খেয়ে নাও। উনি কথাটা বলতে দেরি আমি রুম থেকে বাইরে চলে যেতে দেরি করলাম না। রুম থেকে বের হয়ে দেখি ছুটকি দাঁড়িয়ে আছে বাইরে। কি খবর ছুটকি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? রাতে ঘুম কেমন হলো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বেশ অনেক শান্তিতে ঘুমিয়েছিলাম। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এই বাড়ির কাজের মেয়ে। তোমার এরকম হাল কেন? রুমটা ভালো করে গোছগাছ করলাম, যে অগোছালো ছিল রুমটা তাই গুছিয়ে নিলাম। আচ্ছা, ভালো কাজ করছো। এখন খাবার টেবিলে গিয়ে তাড়াতাড়ি নাস্তা করে নাও। নাস্তা করা শেষ করে রুমে আসলাম। রুমে এসে দেখি উনি রেডি হচ্ছে, কোথাও যাবে মনে হচ্ছে। আমি ওনার দিকে না তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। একটু পর অনুভব হতে লাগলো, মনে হলো কেউ আমার গায়ে চাদর দিয়ে দিচ্ছে। অনেক ক্লান্ত ছিলাম, কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। হঠাৎ করে ঘুম ভাঙায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। গোসলটা সেরে নিলাম। গোসল করে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম, আমার জীবন কি হয়ে যাচ্ছে? কি এমন ভুল করেছিলাম আমি, যার জন্য আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনে পেছনে ঘুরে তাকিয়ে দেখলাম। হসপিটাল যেতে হবে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আচ্ছা, প্রশ্ন করো। আমার জন্য একটু দয়া হয় না? এত কষ্ট দেন, সত্যি আমার না আর সহ্য হয় না। আমি কি তোকে এইসব প্রশ্ন করতে বলেছি, নাকি অন্য কোনো কথা থাকলে বল। আচ্ছা, তাহলে আমাকে তাড়াতাড়ি একটু হসপিটালে নিয়ে চলেন। তারপর দুজনে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। আমি গাড়িতে আছি, উনি গাড়ি চালাচ্ছে। বেশ কিছুক্ষণ পর হাসপাতালে পৌঁছে গেলাম। উনি গাড়িতে বসে থাকতে আমি নেমে ভাইয়ার কেবিনে যেতে লাগলাম। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, কেমন আছিস রে? এই তো আপু, অনেক ভালো। কিন্তু তুই কোথায় গিয়েছিলি? তোকে কত খুঁজছিলাম। তুই নাকি জরুরি কাজে গিয়েছিলি? আমার একটা জরুরি কাজ ছিল তো, তাই তোকে সময় দিতে পারিনি। এখন এসেছি, এখন থাকবো তোর পাশে। জানো আপু, আম্মু কাঁদছিল তোমাকে না দেখতে পেয়ে। বলিস কি? আম্মু কোথায় গেছে রে? দেখতেছি না যে। একটু আগে বাইরে গেল, চলে আসবে এক্ষুনি। আচ্ছা, তো একটু শুয়ে থাক, আমি এই বাইরে যাব আর আসবো। আবার মিথ্যে কথা বলে কোথাও চলে যাবো না তো? আরে না, আমি বাইরে যাব আর আসবো। তাহলে তাড়াতাড়ি চলে আসবো কিন্তু। আচ্ছা লক্ষ্মী ভাই। তারপর ভাইয়ার কপালে ভাই বোনের একটা ভালোবাসার চুম্বন এঁকে দিলাম। কেবিন থেকে বেরিয়ে যেতেই একটা ফলের দোকানে যেতে লাগলাম। ভাইয়ার জন্য দোকান থেকে ভালো কিছু ফল কিনে নিলাম। ফলগুলো নিয়ে হাসপাতালে প্রবেশ করতেছিলাম, হঠাৎ রুম থেকে অদ্ভুত কথা শুনতে পেলাম। জানিস এই হসপিটালের মালিককে খুন করা হয়েছে? কি বলিস, এই হসপিটালের মালিককে খুন করা হয়েছে? জি, এই হসপিটালের মালিককে খুন করা হয়েছে বেশ কয়েকদিন আগে। তুই কি কাউকে চিনিস যারা খুন করেছে? আমি কিভাবে জানবো, কিন্তু আমার সন্দেহ আছে কয়েকজনের উপরে। কি বলিস, তাদের নাম কি? এভাবে আর সত্যিকে লুকিয়ে রাখতে হবে না মিস্টার, আমি কিন্তু সবকিছুই জানি। তার মানে তুই সবকিছু জেনে গেছিস, তাই তো? আমি সবকিছু মালিকের ছেলেকে বলে দেব। তারপরে আমি নিশ্চিত যে এখানে কেউ একজন আছে যে আঙ্কেলকে খুন করেছে। তার মানে তাকে তো দেখতে হবে। মানুষটাকে দেখার জন্য আমি দ্রুত কেবিনে দেখি রুমে কেউ নেই। রুমটা কেমন জানি অন্ধকার, ঘুটঘুটে কালো। এই মেয়ে, এখানে তোমার কি? এই রুমে কেউ আসে নাকি? এই রুম তো সবসময় অন্ধকার থাকে। এখানে দুজনে ব্যক্তিগত কথা বলতেছিল। কণ্ঠ আমি চিনি না, তারা আপনার বাবার খুনের বিষয় নিয়ে আলোচনা করতেছিল। কি বলো, তোমার মাথা ঠিক আছে? এই রুমে কেউ প্রবেশ করতে পারে না। আমি স্পষ্ট শুনেছিলাম যে তারা আঙ্কেলের ব্যাপারে কথা বলতেছিল। যদি এই কথাটা সত্যি হয়, তাহলে এই রুমের চাবি যার কাছে আছে সে এই ব্যাপারটা ভালো করে জানা আছে। এখন আমাকে তাকে খুঁজতে হবে যে কার কাছে রুমের চাবি আছে। কেন, আপনি তো এই হসপিটালের ডক্টর, তাহলে তো আপনার তো জানার কথা যে কার কাছে এই রুমের চাবি থাকে আর কে কি করে। এই বিষয়ে তো আপনার জানা উচিত, তাই না? আমার জীবনে একটা কালো অধ্যায় রয়েছে, যে অধ্যায়ের কথা আমি কখনো তুলতে চাই না। আপনি কি বলতেছেন? আপনাদের হসপিটাল আর আপনি খোঁজ খবর নেন না, সেটা কি করে হয়? আপনি তো দায়িত্বহীন মানুষ। আমি ডক্টরেট পাশ করার পর হসপিটালে আসা বন্ধ করে দিয়েছি। আমি হসপিটালের কোনো খোঁজ খবর নেই না, সবকিছু আব্বু দেখাশোনা করত। তাও অন্তত হসপিটালের খোঁজ খবর রাখা উচিত ছিল। যদি হসপিটালে খবর না নেন, তাও আপনার
আব্বুর খোঁজ রাখা উচিত ছিল আপনার, যে কার সাথে ওনার দ্বন্দ্ব রয়েছে। আমার জানা মতে আব্বুর এই হসপিটালে কোনো শত্রু থাকতে পারে না, কারণ আমি তো ভালো মনের মানুষ হতে পারি না। ভালো মানুষগুলো সবসময় শত্রু বেশি থাকে, এটা হয়তো আপনার অজানা না। এসব বিষয় নিয়ে এখন তর্ক করতে চাচ্ছি না। আমি শুধু জানতে চাচ্ছি ব্যক্তি দুইটা কে ছিল, আর তুমি কি আরেকবার সেই ব্যক্তিদের কণ্ঠ শুনে চিনতে পারবে যে এরাই ভিতরে ছিল? আমি যেহেতু তাদের কণ্ঠ শুনেছি একবার, সেহেতু যদি তাদের কথা আমি কিছুক্ষণ শুনি তাহলে অবশ্যই চিনতে পারবো। আর তারা কথায় কথায় একটা কথা উচ্চারণ করেছিল। কি সেই কথা? এমন কোনো ক্লু রেখেছে তারা যেটা তাদেরকে ধরার জন্য যোগ্য? তাহলে একটা কথা উচ্চারণ করতেছিল, যদি বড়বাবু জানতে পারে তাহলে দুজনকে ইনাকে খুন করে ফেলবে। তার মানে তারা খুনি না, খুনি অন্য একজন। কি বলতেছো? এত বড় রহস্য, আর আমি এর কিছুই জানি না? জানবেন কিভাবে? মেয়ে নিয়ে বারে যান, ক্লাবে যান, নাইট ক্লাবে যান, তাহলে তো আপনার আব্বুর খোঁজ খবর সবকিছু রাখতে পারবেন, তাই না? শাট আপ। আমার মুখের উপর তর্ক করা বা জোরে কথা বলার সাহস কি করে হলো তোর? উচিত কথা বললে সবার গায়ে লাগে, সেটা আমি আগে থেকেই ভালো করে জানি। এখন অযথা আপনার সাথে কথা বলে আমার টাইম ওয়েস্ট করার কোনো ইচ্ছা নেই। কথা কিন্তু একটু সাবধানে বলবা, বুঝছো? বেশি রকম তেরা বেকা কথা বলবা না। আপনাকে আমি কি বলেছিলাম? আমি 1 মাসের মধ্যে আপনার আব্বুর খুনিদের আমি বের করব। আর আমি যখন এসব নিয়ে মাথা ঘামাবো, অন্তত আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, তাহলে কিন্তু ভালো হবে না। কথাটা বলে ওনাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওখান থেকে চলে আসলাম। ভাইয়ের কেবিনে প্রবেশ করে ভাইকে ফলগুলো ভালোভাবে কেটে দিলাম। ভাই ফলগুলো খাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। এই মেয়ের সাহস কি করে হয় আমার সাথে এভাবে রাগ দেখিয়ে কথা বলার আর আমার মুখের উপরে তর্ক করার? একে তো আমি দেখে নিব। তার আগে আব্বুর খুনি খুঁজে বের করতে হবে। তোকে আমি আগে ধরা পাই, তারপর দেখ তোকে আমি কি করি। আচ্ছা আপু, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? কারণ আগে তোমার মুখে সবসময় হাসি থাক, এখন তোমার মুখের হাসি আমি খুঁজে পাই না। পাগল ভাই আমার, অনেক টেনশন হয় তোকে নিয়ে। এখন কি হাসির মধ্যে থাকা যায় বল? তুই সুস্থ হও। আমি তো সুস্থ হয়ে গেছি, আর তাও তোমাকে কেন জানি দিন দিন মন মরা দেখা যাচ্ছে। ব্যাপার কি? তেমন কিছু না রে পাগল, আমাকে নিয়ে তোকে ভাবতে হবে না। তুই সুস্থ হলে দেখবি যে আমার মুখে হাসি ফিরে এসেছে। আচ্ছা আপু, আমাকে এই হসপিটাল থেকে রিলিজ দিবে কবে, এটা কি শুনছো? না রে ভাইয়া, এইখানে যে হসপিটালের মালিক আছে না, তিনি খুন হয়েছে। এই বিষয় নিয়ে এখন যার সাথে কথা বলবো তিনি তার ছেলে, তাই এখন কিভাবে তার সাথে কথা বলি এই বিষয় নিয়ে একটু ভাবার বিষয়, তাই না? কি বলিস আপু, সত্যি নাকি ওই আঙ্কেলটা খুন হয়েছে? আরে ভাইয়া, ওই আঙ্কেলটা খুন হওয়ার পর থেকেই তো। কি হলো আপু, তুমি গেলে কিসের জন্য? বলো কি হয়েছে। তারপর থেকে তেমন কিছু না, আম্মুর সাথে তো ভালো মতো দেখা হলো না। তুই আম্মুকে বলিস যে আপু এসে তোর সাথে কথা বলে গিয়েছিল। এখন কোথায় যাবি তুই? আর এত তাড়াহুড়ো করছিস কেন? তোর কি বাইরে কোনো কাজ আছে? জি ভাইয়া, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে। আমি হসপিটালে আশা করি থাকবো, কিন্তু রুমে আসার বেশি একটা সময় পাবো না। জানে থাকিস আপু, কারণ বলা যায় না। যেহেতু এই হসপিটালের মালিক খুন হয়েছে, নিশ্চয়ই খুনি হসপিটালে আছে। এরকম ঝামেলায় জড়িয়ে যাস না আবার। তুই একদম ঠিক বলেছিস ভাইয়া, খুনি হসপিটালেই আছে। আমি সেই বিষয়ে যাব না, আমাকে নিয়ে টেনশন করতে হবে না তোকে। তারপর কেবিন থেকে বেরিয়ে আসলাম। কেবিন থেকে বেরিয়ে এসে দেখলাম উনি একজন নার্সের সাথে কথা বলতেছেন। আমি ওনার পাশে গিয়ে দাঁড়ালাম। আপনার সাথে আমার কিছু কথা ছিল, যদি আপনার সময় থাকে একটু আসবেন এদিকে। আচ্ছা, 5 মিনিট ওয়েট করো। ওই সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। ভাব দেখে পাচ্ছি না, মনে হচ্ছে আমাকে তিনি চেনে না। অপরিচিত লোকের সাথে যেভাবে ব্যবহার করতেছে আমার সাথে ঠিক সেইভাবেই ব্যবহার করতেছে। মন চাচ্ছে মাথায় বাড়ি মেরে ওনাকেও খুন করে ফেলি। কি যেন বলতে চাইছিলেন বলেন, আমার হাতে বেশি সময় নেই। আসলে আমার মনে হচ্ছে খুনি এই হসপিটালের কোনো উচ্চপদস্থ ব্যক্তি হবে, কারণ তিনি হয়তো চাচ্ছে যে হসপিটালটা তার হয়ে যাক। তুমি কি বোঝাতে চাচ্ছ? এখানে উচ্চপদস্থ যেগুলো ডক্টর আছে সেগুলো আব্বুকে কখনোই খুন করতে পারে না। আচ্ছা, আপনাকে কিছু করতে হবে না, আমাকে শুধু একটু সাহায্য করেন। উচ্চপদস্থ ব্যক্তিদের নামগুলো আমাকে একটু দেখান, তারা কোথায় থাকে, কি করে, এই ডিটেলসটুকু অন্তত আমাকে এনে দিতে পারবেন, তাই না? একটা পেশেন্ট খুব অসুস্থ, তাকে এমার্জেন্সি ট্রিটমেন্ট করা
আমার এখন দায়িত্ব। সো আমি গেলাম। যা যা করতে থাকেন, আমি পরে দেখতেছি বিষয়টা। এরকম ভাবনা আর কি আছে? আপনি চাইলে কিন্তু আমাকে ডিটেলস গুলো দিতে পারেন, তাই না? আচ্ছা, আমি হসপিটালের ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, তার থেকে সব ডিটেলস নিয়ে নাও। ধন্যবাদ। দাঁড়াতেই হবে, তাড়াতাড়ি ওনাকে আমার কাছে পাঠিয়ে দেন। আমি কারো অর্ডার মোতাবেক কাজ করতে পারি না, আমার ইচ্ছা পাঠিয়ে দিব। আজব ব্যাপার, আপনার বাবা খুন হয়ে গেছে, অন্তত এই বিষয়ে আপনার এদিকে কোনো মন মানসিকতা নেই। বুঝতেছি না, হসপিটালের ডক্টরের অভাব পড়েছে? তারা তো তার অপারেশন করতে পারে। আচ্ছা, আমার সাথে আছো, আমি দেখিয়ে দিচ্ছি ম্যানেজারের রুমটা, থেকে সবকিছু জেনে নাও। তারপর ওনার সাথে ম্যানেজারের রুমে প্রবেশ করলাম। ম্যানেজার ওনাকে দেখে সালাম দিলে। উনি ম্যানেজারকে বুঝতে পারলো, আর না পারলে আমরা গিয়ে বসে পড়লাম। ম্যানেজার সাহেব, আপনার একটু দায়িত্ব বেড়ে যাচ্ছে, এখন ওনাকে কিছু ইনফরমেশন দিতে হবে আপনাকে। সেটা না হয় বুঝলাম, কিন্তু ওনাকে তো এই হসপিটালে আগে কখনো দেখিনি, আর অচেনা অপরিচিত ব্যক্তিকে হসপিটালের ডিটেলস দেওয়া কি ঠিক হবে? শালা ম্যানেজার, তুই কি জানিস এই হসপিটালের মালিক এখন আমিও? তা কোথাকার, বেশি বকবক না করে তাড়াতাড়ি ডিটেলস গুলো দিয়ে দে। আমি দিতে বলেছি দেবেন, বাকি সব সমস্যা আমি সমাধান করে নেব। আর একটাও বিষয় না করবেন না, সবকিছু বলে দিবেন, যা যা প্রশ্ন করবে। আচ্ছা স্যার, তাই হবে। তারপর উনি রুম থেকে বেরিয়ে গেলেন, আর আমি ম্যানেজারের কাছ থেকে সব ডিটেলস নিতে লাগলাম। ম্যানেজারের কাছ থেকে সবকিছু জেনে শুনে বের হয়ে আসলাম। তারপর এক এক করে সবার কেবিনে যেতে লাগলাম, কিন্তু সবাইকে দেখে এত স্বাভাবিক মনে হয় এই হসপিটালে কয়েকদিন আগে কোনো দুর্ঘটনাই ঘটেনি। লাস্টে যে কেবিনটা আছে সেটাই প্রবেশ করতে গিয়ে দেখি ভেতরে কে মিটার লক করা, আর ভেতরে কয়েকজন কথাবার্তা বলতেছে। তাই কোনো প্রকার কথা না বলে চুপচাপ বাইরে দাঁড়িয়ে রইলাম, আর ভেতরে কি হচ্ছে সেটা বোঝার চেষ্টা করতেছিলাম। আরে ওর ছেলে তো হসপিটালে সবসময় থাকে না। আর কতদিন এভাবে থাকতে হবে বলো তো? খুব শীঘ্রই একটা এর বিহিত করতে হবে, কারণ মালিক না হয়ে আর থাকতে ইচ্ছে করতেছে না। খুব শীঘ্রই হতে যাচ্ছি। একটা পেশেন্ট হাতে এসেছে, তার সিগনেচার করাতে গিয়ে দলিলটা সিগনেচার করে আনবো। তারপর মাহিনকে এই হসপিটাল থেকে লাথি মেরে বের করে এই হসপিটালের মালিক শুধু তুমি আর আমি। তার মানে খুনি দুজন ছিল, দুজনের প্ল্যানিং ছিল। এখানে কত প্ল্যানিং করে মারা হয়েছিল। তার মানে আমি আঙ্কেলকে, কিন্তু লোক দুইটাকে তো দেখতে হবে, তা না হলে কিভাবে বুঝবো যে কে এই ব্যক্তি? এখন আমাকে একটা প্ল্যানিং করতে হবে। এখন যদি আমি এই রুমের ভেতরে প্রবেশ করি, তারা আমার সাথে নিশ্চয়ই কোনো খারাপ কিছু করবে। তার থেকে ভালো হবে এখন আমি বাইরে থেকে লক্ষ্য রাখি এই কেবিন থেকে বের হয় কি। আচ্ছা, তাহলে তুমি যাও আর সিগনেচারটা নিয়ে আসো, আমার আর ধৈর্য কুলাচ্ছে না। এত অধৈর্য হলে চলবে না, একটু ধৈর্য ধরো, ভালো কিছু পাবে, বুঝছো? সেটা না হয় বুঝলাম, কিন্তু কুল ডাউন। এখন আমি বাইরে যাচ্ছি, সারটা নিয়ে আসতেছি। কালকে থেকে আমরা নতুন সাইনবোর্ড লাগাবো, মালিকের নাম থাকবে আমাদের। তাহলে আমি যাচ্ছি, সাইনবোর্ডের অর্ডারটা দিয়ে আসি। যেহেতু কালকে লাগাতে হবে, তার মানে আজকেই তো সারা দিতে হবে। তারপর আমি ওখান থেকে সরে আসলাম। ওনারা দুজন বেরিয়ে আসলেন। আমি তো ওনাদের দুজনকে দেখে অবাক। আমি যতটুকু মনে পড়ে আঙ্কেলের রুমে ওনাদের ছবি দেখেছিলাম। আঙ্কেলের সাথে হাসি খুশি ভাবে তাদের ছবি ছিল। তারপর একজন ব্যক্তি মাহিনের খোঁজ করতেছিল আর জিজ্ঞেস করতেছিল, আর অপর একজন ব্যক্তি হসপিটাল থেকে বেরিয়ে গেল। এখন আমাকে মাহিনের কাছে যেতে হবে, কিন্তু মাহিন কোথায়? আমার আগে যদি উনি পেয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। তারপর একজন আসতেই জিজ্ঞেস করলাম, বলল মাহিন নাকি ওনার কেবিনে আছে। এক মুহূর্ত দেরি না করে কেবিনের দিকে যেতে লাগলাম। আমার যেতে যেতে একটু লেট হয়ে গেছে। গিয়ে দেখি সেই ব্যক্তিটি ওখানেই উপস্থিত। তোমার সাথে আমার কিছু কথা ছিল, আমাকে একটু সময় দেওয়া যাবে? সময় দেওয়া তো যাবে, কিন্তু আঙ্কেলের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো শেষ করে। তার থেকেও আমার কথাটা বেশি ইম্পর্টেন্ট। আজব ব্যাপার তো, গুরুজনদের সামনে কিভাবে কথা বলতে হয় সেটা কি আপনি ভুলে গেছেন? এই মেয়ে, তোমার সাহস কি করে হয় এইখানে এসে এইভাবে অভদ্রতার মতো কথা বলতে? সেটা কয়েকদিন পরে জানতে পারবেন। এখন আপাতত আমি যেটা বলতেছি সেটাই হবে। এত বড় স্পর্ধা, আমাদের হসপিটাল, আমাদের সাথে এরকম করে তর্ক করতেছো? আঙ্কেল, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি বিষয়টা হ্যান্ডেল করতেছি। মাহিন বাবাজি, আমার একটা পেপারে সিগনেচার লাগবে। তোমার সিগনেচার দিয়ে তারপর তুমি বিষয়টা দেখো। আচ্ছা, তাড়াতাড়ি দেন, আমি তাহলে সেগুলো সিগনেচার করে দিচ্ছি। ভুল করেও কোনো কাগজে সিগনেচার করবেন না, তাহলে কিন্তু। এটা আবার কোন ধরনের অসভ্যতা? বলছি না, ভুল করে কোনো কিছু করবেন না আমার অনুমতি না নিয়ে। এই মেয়ে, তোর সাহস কি করে হয়? বের হয় যা বলছি।
কথাটা বলে অচেনা লোকটা এসেছে, আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে কেবিন থেকে বের করতে চাইলে আমি জোরপূর্বক অচেনা লোকটাকে কেবিন থেকে বের করে দিলাম। আমি আঙ্কেলের অনেক কিছুর খোঁজ পেয়ে গেছি, এখন আপনি পেপারে সিগনেচার করবেন না। সত্যি নাকি? কে তিনি? আমাকে বল, তার নাম বল আমাকে। গলার আওয়াজ নিচু করে কথা বলুন। তাই বলতেছি, এখন আমাদের হসপিটাল থেকে কিছু রাস্তা দূরে যেতে হবে। কিন্তু কেন? হসপিটালে থাকলে সমস্যা কি? অনেক সমস্যা আছে, তাই বলতেছি এখান থেকে আমাদের বের হয়ে যেতে হবে। আপনি কি আমার সাথে যাবেন কিনা? আচ্ছা চলো, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কিছু পেশেন্ট আমার অপেক্ষা করতেছে। বেশিক্ষণ লাগবে না, আজকের মধ্যে সব সমস্যা দূর হয়ে যাবে, চলেন। তারপর মাহিনকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে আসলাম, কারণ হসপিটালে থাকলে কখন কেউ বুঝতে পারে, তখন আমার প্ল্যানিং সাকসেসফুল হবে না, তাই মাহিনকে নিয়ে বেরিয়ে আসলাম। আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো বলা যাবে, তাই না? আপনাকে যখন আমি ডাকতে আপনার কেবিনে গেলাম, আপনার সাথে যে লোকটা বসেছিল তার নাম কি? উত্তম আঙ্কেলের কথা বলতেছিল। ওনার মতো লোক এই পৃথিবীতে হয় না। এত ভালো মানুষ উনি যে আমার কত উপকার করেছে জানো না তুমি? তাই নাকি? এত বড় উপকার করেছে যেটা আপনি ভেবে পাচ্ছেন না, তাই না? মানে তুমি কি বোঝাতে চাচ্ছ? আপনি জানেন আপনাকে কেন সেই ফাইলে সিগনেচার করতে দিলাম না? কারণ সেখানে আপনার হসপিটালের দলিল আছে, যেটাতে স্পষ্ট লেখা আছে আপনি সেখানকার বর্তমান মালিক, কিন্তু যখন সেই দলিলে সিগনেচার করবেন তখন আপনি সেখানকার কেউ না। মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? ক্লিয়ার করে বলো। কারণ উনি আর ওনার একজন বন্ধু আছে, ওই দুজন মিলে আঙ্কেলকে খুন করেছে। কথাটা বলার সাথে সাথে মাহিন গাড়ি ব্রেক করলো। কি বলতেছো? এটা কখনোই সম্ভব না, কারণ উত্তম আঙ্কেল কখনো এরকম কাজ করতে পারে না। উত্তম আঙ্কেল এই কাজ করেছে, ওনার একজন পার্টনারও আছে, তিনি সাইনবোর্ড বানাতে গিয়েছে ওনাদের মালিকানার। আমি এখন ওই দুজনকে আমি পুলিশে দেব। আমাদের কাছে এখনো কোনো উইটনেস নেই, তাই এরকম বোকামি করা ঠিক হবে না। এখন গিয়ে উইটনেস খুঁজতে হবে, তারপর তাদের উপর হস্তক্ষেপ করতে হবে। তুমি তো ঠিক বলেছ, তাহলে চলো এক্ষুনি হসপিটাল যেতে হবে। তারপর দুজনেই আবার হসপিটালের উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু পথের মধ্যেই কয়েকজন ছেলে দাঁড়িয়ে পড়লো। এই ছেলেগুলোকে কি তুমি চিনো? তারা কারা হতে পারে? আজব ব্যাপার, আমি কি কোনো ছেলে ফেলের সাথে মিশি নাকি যে আমি চিনবো? আপনি চিনেন নাকি তাই বলেন। তোমাদের কাউকে চিনতে হবে না, বুঝতে পারছো? এখন আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এরা হচ্ছে আমার পোষা কিছু মাসুম বাচ্চা। এদেরকে আমি যেটা করতে বলি এরা সেটাই করে, কারণ তারা আমার টাকায় চলে। কিছুটা হলেও বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? আঙ্কেল, আপনি এখানে আর এই ছেলেগুলো আপনার, আর আপনি কি এখানে কোনো দণ্ড করতে যাচ্ছেন? কার সাথে দণ্ড করতে চাচ্ছেন? কিছু হয়েছে নাকি? আপনার সাথে কেউ কিছু বলছে আপনাকে? তুমি করে ফেলেছো, আমাকে কিছুই জানাওনি। আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো তো দেখবে, তাই না? ওয়েট অ্যান্ড সি। তারপর গাড়িতে দুজনের মাঝে অনেক খুনসুটি ঝগড়া হলো। দুজনে খুনসুটি ঝগড়া করতে করতে বাসায় এসে পৌঁছালাম। হয়েছে, অনেক ঝগড়া করেছো, আজকে আমার মুখ ব্যথা করবে। তোমার সাথে যত কথা বলেছি এর আগে কখনো মনে হয় না এত কথা বলেছি একদিনে। অভ্যাস করে নাও, এখন থেকে এর থেকেও দ্বিগুণ কথা বলতে হবে, বুঝছো মিস্টার? এই যে মিসেস, আমি আপনার ঘরওয়ালা আর আপনি আমার ঘরওয়ালি, বুঝছেন? ঘরওয়ালাকে একটু সম্মান দিয়ে কথা বলেন। মাঝে মাঝে ইচ্ছা করে তাকে প্রচুর সম্মান দিই, কিন্তু মাঝে মাঝে তার ব্যবহারগুলো দেখে মনে হয় তাকে কুত্তার মতো পিটানি দেই। আচ্ছা তাই নাকি? এখন দেখি সাহস বেড়ে যাচ্ছে তোমার। বাহ, ভালো লাগলো তোমার সাহস দেখে। রাতে দেখো তোমার কি অবস্থা করি। আচ্ছা হয়েছে, সেটা রাতে দেখা যাবে। আমিও তো আর আজকে বসে থাকবো না, বোঝো নাই? এতদিন না হয় সব অত্যাচার সহ্য করেছি, আজকের পর থেকে তো আর কোনো অত্যাচার সহ্য করব না। এখন ভেতরে যাই, তুমিই তো বললা ভেতরে সবাই আছে, সবার সাথে কথা বলি। আচ্ছা তাহলে চলো ভিতরে যাই, কিন্তু আজকে রাতে টুর্নামেন্টের কথা ভুলে যাইও না আবার। আছে, আজকে খেলা হবে। ফাজিল কোথাকার, নিজের মুখটাকে একটু সামলে রাখার চেষ্টা করো, সব সময় এই অসভ্য কথাগুলো বের হয়। তুমি পাশে থাকলে সভ্যতা ভুলে যাওয়ার, অসভ্যতাকে গ্রহণ করে নেই। এমন পিটানি দিব না যে সভ্যতা কাকে বলে, কত প্রকার কি কি সব বুঝে যাবে একদিনে। আচ্ছা মাস্টার, নিজেই তাহলে রাতে প্রাইভেট পড়াবার। আপনি আমার প্রাইভেট পড়াবেন কি বলেন? কে কাকে প্রাইভেট পড়াবে আর কি বিষয়ে প্রাইভেট পড়ানো হবে? আমি আর মাহিন দুজনেই ঝগড়া করতে করতে বাসার ভেতরে প্রবেশ করতেছিলাম। হঠাৎ করে ছুটকের গলার আওয়াজ শুনে দুজনেই ভেবাচাকা খেয়ে চমকে দাঁড়িয়ে গেলাম। আরে কিসের প্রাইভেট, কি বলতেছো এসব?
কিছু না, আমরা তো অন্য বিষয় নিয়ে কথা বলতেছিলাম। না, আমি যে শুনলাম রাতে প্রাইভেট পড়ানো হবে, কিন্তু স্টুডেন্ট কেডা, শিক্ষক কে? তুমি ভুল শুনেছো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে, আর তুমি আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছো, বলে দেবো কিন্তু। হয়েছে ভাবি, আর ননদিনী, আর ঝগড়া করতে হবে না। এখন চলো ভিতরে যাই, সবার সাথে একটু কথা বলা যাক। তারপর সবাই মিলে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে দেখি ড্রয়িং রুমের সোফায় বসে আছে সবাই চিন্তিত হয়ে। কি হলো আম্মু, এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু সংবাদ পেয়েছো? কিছু না, আজকে যেটা ঘটে গেছে তোর সাথে, সেটা কি সত্যি? আম্মু, তুমি এই ভিডিওটা শুনে এত টেনশন করতেছো, তুমি আমার বিষয় জানো না? এসব বিষয়ে আমার কোনো কিছুই হবে না। জানি, কিন্তু তাও অনেক টেনশন হয়। কিন্তু উত্তম এরকম করবে আমার পরিবারের সাথে আমি কখনো বুঝতে পারিনি। আচ্ছা, এত টেনশন করতে হবে না। এখন দুই বিয়ান গিয়ে আরামসে একটা রান্নার ব্যবস্থা করো, আজকের জন্য ভালো মতো খাইতে পারি। এত পেটুক কেন আপনি? আমি কি তোমার কাছ থেকে আবদার করেছি নাকি? খোটা মারতেছো কেন তুমি তাহলে? আমি খোটা দেব না তো কে খোটা দেবে? আমি সব সময় খোটা দেব, আমি সব করব। হয়েছে, এখনো ঝগড়া করতে হবে না, অনেক ঝগড়া দেখেছি। এখন যাও, তোমরা ফ্রেশ হয়ে আসো। বাইরে থেকে এসেছো, আমরা দুইজন গিয়ে রান্নার কাজ শুরু করে দেই। আচ্ছা, তাহলে এই কথাই রইলো, আমরাও পরে যাচ্ছি। আম্মু তাড়াতাড়ি করো গিয়ে, ক্ষুধা লাগছে। পাগল ছেলে কোথাকার, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। তারপর আমি আর উনি রুমে চলে আসলাম। এই রুমটাতে যেহেতু কয়েকবার এসেছি, তাই এখন নিজের রুমই মনে হয়। এখন তো নিজের রুমই। রুমের চারদিকে কি দেখতেছো? কোন দিক দিয়ে পালিয়ে যাওয়া যাবে, তাই তো? সবসময় এই ন্যাকামো চিন্তা ভাবনা আপনার থাকে কেমনে? মাথায় ভালো চিন্তা ভাবনা আসে না কখনো? আরে সোনা, তুমি সব সময় আমার উপর এত ক্ষেপে যাও কেন? এত ক্ষেপে যাওয়ার মানে কি? হয়েছে, একটু পছন্দ হয়ে যাবে। এখন তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে আসো, তারপর আমি ফ্রেশ হব। আলাদাভাবে দুজনে ফ্রেশ হব কিসের জন্য? একসাথে হব। মাথা ঠিক আছে আপনার? এটা কখনোই সম্ভব না, বুঝছেন মিস্টার? কেন সম্ভব নয়? তুমি চাইলেই তো সবকিছু সম্ভব, তাই না? আমি কখনো এই প্রস্তাবে রাজি হব না। আপনি তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসেন, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো। আমি তো একা ফ্রেশ হতে যাচ্ছি না, চলো। কথাটা বলে উনি আমার হাত ধরে টানতে টানতে বাথরুমে নিয়ে গেলেন। আমি এত চেষ্টা করলাম যে আমি ওনার সাথে বাথরুমে যাব না, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠলাম না। শেষ পর্যন্ত বাথরুমে যেতে বাধ্য হলাম ওনার সাথে। তারপর আর কি, উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ওনার ঠোঁট আমার গলায় বসিয়ে দিলেন। উফ, কি করতেছেন? ছাড়ুন বলতেছি, ঠান্ডা লাগতেছে, পরে আবার সমস্যা হবে। আমি একজন ডাক্তার থাকতে তোমারও সমস্যা হবে কোথা থেকে শুনি? আমার জীবনের আসল সমস্যা তো আপনি। তাই নাকি? তাহলে চলো একটু ভালোবাসার সাগরে ডুব দিয়ে আসি। তারপর উনি আমাকে ঘুরিয়ে ওনার মুখের সামনে আমার মুখ নিয়ে আসলেন আর লিপ কিস করতে লাগলেন। আমিও কেন জানি আজকে ওনার লিপ কিস অন্যরকম একটা শিহরণ বয়ে যাচ্ছে মনে। আজকে আমারও মন বলতেছে দেরি করিস না, ভালোবাসাটাকে শক্ত করে আঁকড়ে ধর আর নিজের ভালোবাসাটাকে ধরে রাখার চেষ্টা কর। আস্তে আস্তে উনি আমার একদম কাছে চলে আসলো আর আমাদের দুজনের মাঝে আরো ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। তারপর উনি আমার ঠোঁট ছেড়ে আমার গলায় ওনার ঠোঁট বসিয়ে দিলেন। ওনার প্রতিটা স্পর্শেই কেমন জানি কেঁপে কেঁপে উঠতেছি, আমি নিজেও জানি না। উনি হঠাৎ করে হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়লেন আর আমার নাভিতে কিস করতে লাগলেন। আমার শরীরে মনে হচ্ছে কোনো বিন্দু পরিমাণ শক্তি নেই, মনে হচ্ছে এই ফ্লোরে পড়ে যাব। তারপর আস্তে আস্তে আমাদের দুজনের মাঝে আরো ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। একসময় দুজনে হারিয়ে গেলাম ভালোবাসার সাগরে। এই পাগলি, তাড়াতাড়ি ফিরে এসো, বাইরে যেতে হবে। এখানে আমার কি দোষ? আমি কি লেট করেছি নাকি? আপনিই তো আমাকে লেট করাইছেন। হইছে, আর এখন ঝগড়া করতে ইচ্ছে করতেছে না। তারপর দুজনেই ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম। ভালোবাসাগুলো আসলেই অন্যরকম হয়। কাউকে না চিনে ভালোবেসে ফেললাম, আর এখন তাকে ছাড়া থাকতে পারবো না, এটা কোনো কথা? তারপর বাহিরে গিয়ে সবার সাথে গোলমাল করে খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চলে আসলাম। সবাই যে যার রুমে চলে গেল ঘুমানোর জন্য, কারণ সবার নাকি একটু ক্লান্ত লাগতেছে আজকে। চলো আরেক রাউন্ড খেলে আসি। মাথা ঠিক আছে? সবসময় কি আপনার মতো ওইসব থাকে নাকি? বুঝি না। আরে চলো না, এরকম করো কেন? চলো না ও সোনা, চলো। ধুর, থামুন বাবা, যেখানে সেখানে হাত দিবেন না, নিজের হাতকে সংযম রাখুন।
কে শুনে কার কথা? উনি আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বিছানার উপর শুইয়ে দিলেন। আর কি হচ্ছে আপনারা তো ভালো করেই জানেন, বেশি কিছু বলতে চাচ্ছি না আজকে আর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। এই যে বন্ধুরা, গল্প শেষ করে কমেন্ট না করে চলে যাচ্ছ, এইটা কিন্তু ঠিক না। তাড়াতাড়ি কমেন্ট করো। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, জলদি করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন মেম্বার হয়ে যাও প্লিজ।